সালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই বিশেষ ক্লাসটাতে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার শেষ মুহূর্ত প্রস্তুতির আজকের এই খুব সুন্দর ক্লাসটা সবাইকে ওয়েলকাম করছি। আমি আদনান শাহেদ অর্ণব। তো তোমাদের অনেকের পরিচিত অর্ণব ভাইয়া, অনেকে আমাকে এবিসি ভাইয়া নামেও চেনো। একটা স্পেশালিটি ছিল আমার, সেটা হচ্ছে আমি রেগুলার ক্লাসে এবিসি সলভ করাতাম। সো অনেকে আমাকে এবিসি ভাইয়া নামেও জানে। সো আজকের ক্লাসটা আমরা শুধু অ্যাপেই না, আমরা ফেসবুকেও লাইভ করতেছি। সো ফেসবুকে যারা জয়েন করেছো, তোমাদের যে সকল ফ্রেন্ড আসলে অ্যাপে জয়েন করে নাই, তাদেরকে চাইলে তুমি ফেসবুকে ইনভাইট করতে পারো। আজকের ক্লাসটা সরাসরি ফেসবুক লাইভে সেও দেখতে পারবে। সো আমরা একটু শুরুতে আমাদের বাকি ফ্রেন্ডদেরকে একটু জানাই দিই, যেহেতু একটা স্পেশাল ক্লাস, এটা বৃত্তি প্রস্তুতির ক্লাস, রাইট? অনেক দিন পরে আমরা আসলে স্কুল লেভেলে আবার বৃত্তি পরীক্ষার সাথে পরিচিত হতে যাচ্ছি। দীর্ঘ একটা লম্বা সময় যাবত বৃত্তি পরীক্ষা কিন্তু বন্ধ ছিল। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমি দেখতে পেতাম আমাদের সময় বৃত্তি পরীক্ষা ছিল, হ্যাঁ। বাট রিসেন্টলি বেশ কিছুদিন যাবত এই বৃত্তি পরীক্ষাটা বন্ধ ছিল। খুব এক্সাইটিং একটা জিনিস ছিল আমাদের সময় বৃত্তি পরীক্ষা। আমরা সবসময় খুব এক্সাইটেড থাকতাম ক্লাস 5 এবং ক্লাস 8-এ, যে বছর শেষে আমরা বৃত্তি পরীক্ষা দিব। সো অনেকদিন পর এটা আবার চলে আসছে। সো তোমরা যারা এখনো জয়েন করতেছো, কিংবা তোমার যেসব ফ্রেন্ডদেরকে তুমি মনে করো যে এই ক্লাসটা করলে ওদেরও উপকার হবে, সুবিধা হবে, সো তুমি একটু সবাইকে জানিয়ে দাও যে ফেসবুক লাইভে এসেও ক্লাসটা আজকে করতে পারবে, যদি কেউ অ্যাপ ইউজ করে না থাকে। ঠিক আছে? হ্যাঁ, আমি অনেককেই দেখতে আহনাফ তাহমিদকে দেখতে পাচ্ছি। ভাইয়া আমি আপনার এবিসি আর্মি, ভেরি গুড। ওকে। এছাড়া আমি সাদিয়াকে দেখতে পাচ্ছি, আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি, শাহাদাতকে দেখতে পাচ্ছি। ওকে। অনেকেই লিখতেছে ভাইয়া এবিসি দিয়ে শুরু করেন। আচ্ছা, এবিসি থাকবে সামনে, সমস্যা নাই। হ্যাঁ, এবিসি পরে কোনো একটা ক্লাসে অবশ্যই আমি আবার দিব। ওকে। হ্যাঁ, আরেকজন লিখছে ভাইয়া এবিসি দিয়ে আজকে আমাদের মেধা আরো বাড়িয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। আর এই পাশে আমি ফেসবুকে তিথিকে দেখতে পাচ্ছি, মোশাররফ হাওলাদার হোসেনকে দেখতে পাচ্ছি, সানজিদা ইসলামকে দেখতে পাচ্ছি, সালাম জানিয়েছো অনেকে, মিজানকে দেখতে পাচ্ছি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো। ওকে। সুমাইয়া ইসলাম মুনকে দেখতে পাচ্ছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আদিত্য রয়কে দেখতে পাচ্ছি। ওকে। ওকে, সুমাইয়া ইসলাম মুন ও কিন্তু শেয়ার করে দিছে। সো তোমরাও যারা আছো সবাই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড স্কুলের যারা সহপাঠী আছে সবাইকে শেয়ার করে দিতে পারো। ওকে। জান্নাতুন নাইমাকে দেখতে পাচ্ছি আমি ফেসবুকে। সানজিদাকে দেখতে পাচ্ছি। মাওয়াকে দেখতে পাচ্ছি। মাওয়া লিখছে হ্যালো এবিসি ভাইয়া। হ্যালো মাওয়া। তাহিয়ান অসিনকে দেখতে পাচ্ছি। তাহিয়ান অসিনও শেয়ার করে দিছে, ভেরি গুড। আচ্ছা, এছাড়া আমি অ্যাপে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপে তো আসলে অনেকে আছে। মাহজাবিনকে দেখতে পাচ্ছি, মুশফিকুরকে দেখতে পাচ্ছি, নওশিনকে দেখতে পাচ্ছি, হাবিবকে দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, এই স্পেশাল ক্লাসটা। বৃত্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস। ওকে। তো শুরুতে তোমরা যারা ভাইয়াকে এখনো চেনো না, ভাই একটু ছোট্ট করে ভাইয়ের ইন্ট্রোডাকশনটা দিই। আমার নাম হচ্ছে আদনান শাহেদ অর্ণব। আমি পড়াশোনা করেছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে। 2015 সালে আমার এইচএসসি দেওয়া। দ্যাট মিনস আমি আসলে 2015 সাল থেকে বুটেক্সের স্টুডেন্ট। মানে 2015 সালে আমাদের সময় আসলে ভর্তি পরীক্ষা হয়। 2016-তে আমি ক্লাস শুরু করি। ওকে। সো গণিত মেন্টর ডেফিনেটলি, আমি যেহেতু ম্যাথ পড়াবো অবশ্যই আমি গণিত মেন্টর, তাই না? ওকে। তো চলো ভাইয়া, আজকে আমরা যা যা শিখবো, আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র শিখবো। আমরা কিছু এমসিকিউ সলভ করব, কিছু শর্ট কোয়েশ্চেন সলভ করব, তার সাথে কিছু সিকিউ সলভ করব। তার আগে শুরুতে আমরা একটু দেখি যে আমাদের পরীক্ষা, বৃত্তি পরীক্ষার মান বন্টনটা কিরকম হবে। আমাদের 100 নাম্বারের পরীক্ষা থাকবে। এই 100 নাম্বারের পরীক্ষায় আমাদের সৃজনশীল থাকবে 50 নাম্বারের। ঠিক আছে? আমাদেরকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। আমরা যদি একটু দেখি, পাটিগণিত থেকে 2টা থাকবে, বীজগণিত থেকে 2টা থাকবে, জ্যামিতি থেকে 2টা থাকবে, পরিসংখ্যান থেকে 2টা থাকবে। টোটাল 4টা পার্ট, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিসংখ্যান, সবগুলো থেকে 2টা করে থাকবে। টোটাল 8টা প্রশ্ন। প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকেই অ্যান্সার করতে হবে। এমন না যে তুমি পাটিগণিত থেকে 2টা, বীজগণিত থেকে 2টা দিছো, পরিসংখ্যান থেকে একটা দিয়ে দিলা, 5টা হয়ে গেল, তুমি জ্যামিতি টাচ করলা না, এটা করা যাবে না। প্রত্যেকটা বিভাগ থেকেই তোমাকে একটা করে হলেও অ্যান্সার করতে হবে। তো 4টা বিভাগ থেকে একটা করে অ্যান্সার করবা, যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি অ্যান্সার করবা, সো 5টা হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের 5টা সৃজনশীল। আমরা 5টা সৃজনশীলে 50 নাম্বার দেখতে পাচ্ছি। এছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে আমাদেরকে 10টা অ্যান্সার করতে হবে। প্রতিটা থাকবে 2 মার্ক করে।
সো 10টা সংক্ষিপ্ত প্রশ্নে আমরা পেয়ে যাব হচ্ছে 20 নাম্বার। আর এছাড়া আমাদের এমসিকিউ কিংবা বহু নির্বাচনী এটা থাকবে 30 নাম্বারের। সো এই হচ্ছে মোটামুটি আমাদের মান বন্টন, এই হচ্ছে ক্লাসিফিকেশন মার্কসের, এরকম করে থাকবে প্রশ্ন। তো শুরু করতেছি চলো আমরা প্যাটার্ন দিয়ে, তাই না? আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে প্যাটার্নের চ্যাপ্টার, খুব মজার একটা চ্যাপ্টার। ওকে, মিথি কি লিখছে? ওকে, ঠিক আছে, আচ্ছা ওর ইয়েটা চলে গেছে। চলো, সো প্যাটার্ন থেকে আমরা একটু দেখি আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা কি বলছে দেখো তো ভাইয়া। ফিবোনাক্কি সিরিজটি লিখো ও এর প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা সবাই জানি ফিবোনাক্কি সিরিজ হচ্ছে একটা স্পেশাল সিরিজ, এটা প্রকৃতিতে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, খুব স্পেশাল একটা জিনিস। এবং এইটা দিয়ে ম্যাথের কিংবা আমি যদি বলি কোডিং এর, পরবর্তীতে যারা তোমরা কম্পিউটার সায়েন্স পড়তে চাও তারা প্রোগ্রামিং করার সময় এই সিরিজটা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, এটার বেশ মাহাত্ম্য আছে। ঠিক আছে, তো এই ফিবোনাক্কি সিরিজটা আসলে দেখতে কেমন? ফিবোনাক্কি সিরিজটা হচ্ছে এমন একটা সিরিজ যেখানে কি হয় বলতো, যেখানে আসলে প্রতিটা পদ তার আগের পদ দুইটার যোগফলের সমান হয়, এরকম করে আগাতে থাকে, আমরা সবাই সেটা জানি। সো ফিবোনাক্কি সিরিজটা আমাদেরকে লিখতে বলছে, চলো আমরা লিখি। প্রথমে হয় 0, তারপরে 1, তারপর এই দুইটা যোগ করে হয় 1, এই দুইটা যোগ করে হয় 2, এই দুইটা যোগ করে হবে 3, এই দুইটা যোগ করে হবে 5, 5 আর 3 আর 2 যোগ করে 5, 3 আর 5 যোগ করে আমরা পাবো 8, 8 5 13, 13 আর 8 যোগ করলে হবে 21। টোটাল কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 10টা পদ আমাদেরকে বের করতে বলছে, তাই না? 9টা করছি, তাহলে এই পদটা হবে 10 নাম্বার পদ, এইটা কত হবে? 13 আর 21 যোগ করলে হয়ে যাবে 34। এই হচ্ছে আমার ফিবোনাক্কি সিরিজের 10টা পদ, এরকম করে চলতে থাকবে, তাই না ভাইয়া? এরকম করে চলতে থাকবে, এইটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ, তাই তো? ওকে, সো এখন কি বলছে? এর প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা 10টা পদ লিখলাম, এবার এই প্রথম 10টি পদের সমষ্টি আমরা বের করব। সুতরাং প্রথম 10টি পদের সমষ্টি, সেটা কত হবে? সবগুলোকে যোগ করে দিই চলো। 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 8 প্লাস 13 প্লাস 21 প্লাস 34। এই হচ্ছে আমার ফিবোনাক্কি সিরিজের প্রথম 10টা সংখ্যা, প্রথম 10টা পদ। এদেরকে যোগ করলে আমি যোগফল কত পাবো? আমরা একটু হিসাব করি চলো। 0 আর 1 1 হয়, 1 1 2, 2 2 4, 4 3 7, 7 5 12, 12 আর 8 20, 20 আর 13 33, 33 আর 21 কত হয়ে যায়? 33 আর 21 হয়ে যায় 54, 54 আর 34 যোগ করে হয়ে যাবে 88, 88। এই হচ্ছে ফিবোনাক্কি সিরিজের প্রথম 10টা পদের সমষ্টি। খুবই সহজ একটা প্রশ্ন, তাই না? তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো। ইয়েস, একজন লিখেছে যে ভাইয়া বৃত্তি পরীক্ষায় প্রশ্ন কি এভাবেই আসবে? হ্যাঁ ভাইয়া, এভাবেই আসবে। এভাবেই আসবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ঠান্ডা লাগতেছে। ইয়েস, একজন লিখছে ভাইয়া আপনার ঠান্ডা লাগতেছে না? ভাইয়া আমি তো স্টুডিওতে আছি। সো স্টুডিওতে একটু এনভায়রনমেন্টটা আলাদা, বাইরে একটু ঠান্ডা আছে। তো স্টুডিওতে যেহেতু আছি আমার আসলে অত ঠান্ডাও লাগতেছে না, উল্টা একটু গরম লাগতেছে, আমি জানি না কেন। ওকে, এমনি পার্সোনালি আমার একটু ঠান্ডা সর্দি জ্বর হয়েছে কিছুদিন আগে, সো এখন আমি পুরোপুরি রিকভার করি নাই। খুব বেশি তাড়াতাড়ি কথা বলতে গেলে আমার কাশি চলে আসে। ওকে, একজন লিখছে এবিসি আর্মি ইজ ব্যাক, হ্যালো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি এই পাশে ফেসবুকে সুমাইয়াকে দেখতে পাচ্ছি, সুমাইয়া ইসলাম মুন, ও 88 হবে, সঠিক উত্তর দিয়েছে। সাপু সূত্রধর ও লিখেছে, রাবেয়া বস্যি লিখেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভেরি গুড। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। প্রথম 30টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথম 30টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেখতে কেমন হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 এরকম করে আমরা যোগ করব। কত পর্যন্ত ভাইয়া? 30 পর্যন্ত। প্রথম 30টা বলছে, তাই না? 30 পর্যন্ত। আচ্ছা, প্রথম 30টি ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। এখানে প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হচ্ছে 1, আর শেষ সংখ্যাটা কত? শেষ সংখ্যাটা হচ্ছে 30। কয়টা সংখ্যা আছে এখানে? 30টা সংখ্যা আছে। সো আমরা জানি ক্রমিক সংখ্যার, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে 30টি, বা আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল
যোগফল। এটার একটা সূত্র আছে আমরা জানি, তাই না? সেই সূত্রটা কি ভাইয়া? এই সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, তাই না? আমরা এই সূত্রটা সবাই জানি, এই সূত্রটার মধ্যে বসায় আমরা করে ফেলতে পারবো। তো আমরা যদি একটু দেখি আমাদের প্রথম সংখ্যাটা কত। আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তাই না? সিরিজটা শুরুই হয়েছে 1 দিয়ে। সো প্রথম সংখ্যাটা হচ্ছে 1 যোগ শেষ সংখ্যাটা কত? শেষ সংখ্যাটা হচ্ছে 30। ওকে, আচ্ছা আমি এটা একটু নিচে লিখি। 1 যোগ 30 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। কয়টা পদ আছে এখানে? 1 থেকে 30 পর্যন্ত কয়টা পদ আছে? 30টা পদ আছে। সো গুণ করে দেই চলো। সো এটা কত হবে? এটা হবে 31 আর 15। 31 আর 15 গুণ করলে কত হয়? আচ্ছা, একটু তাড়াতাড়ি করার জন্য আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। 465, রাইট। আমার আগেই অনেকে সঠিক উত্তর দিয়েছে। 465। সো এইটা হচ্ছে প্রথম 30টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 465। ওকে, আমি অনেককেই দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এবার আমরা একটা এমসিকিউ দেখি। এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, বলছে এই প্যাটার্নে ব্যবহৃত রাশি নিচের কোনটি? আচ্ছা দেখো তো ভাইয়া, প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে? প্যাটার্নের প্রথম সংখ্যাটা 0। পরেরটা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। দেখো তো 3 কে আমরা লিখতে পারবো 2 এর স্কয়ার বিয়োগ 1, তাই না? 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাওয়া যায়। এই 8 কে দেখো তো আমরা লিখতে পারবো 3 এর স্কয়ার বিয়োগ 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8 পাওয়া যায়। 15 কে লিখা যাবে তেমনি, দেখো তো 4 এর স্কয়ার বিয়োগ 1, অবশ্যই লিখা যাবে। এই যে 24, এই 24 কে লিখা যাবে 5 এর স্কয়ার বিয়োগ 1, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে প্যাটার্নটা কিরকম। এই যে 0, যেটা 0 কে আমরা এইভাবে লিখতে পারতাম যে 1 এর স্কয়ার বিয়োগ 1, দেখো তো হয়ে যায় কিনা। তাহলে এই যে আমরা প্যাটার্নটা কি খেয়াল করতেছি? প্যাটার্নটা হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে স্কয়ার করে তার থেকে 1 বিয়োগ করলেই সংখ্যাগুলো আসে, তাই না? তাহলে আমরা যদি এটার একটা কমন প্যাটার্ন বলি, তাহলে ব্যবহৃত রাশি নিচের কোনটি? তাহলে এই কমন প্যাটার্নটা হচ্ছে ক এর স্কয়ার বিয়োগ 1, তাই না? ক এর স্কয়ার বিয়োগ 1। ওকে, আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার সি তে এটা দেওয়া আছে। সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, মাথা ঠান্ডা করে একটু ভেবে সুন্দর করে অ্যান্সার করে ফেললেই দেখবা যে সবকিছু একদম ক্লিয়ার মিলে যাবে। ঠিক আছে, একদম কঠিন কিচ্ছু না। বৃত্তি পরীক্ষাটা খুব এক্সাইটিং একটা জিনিস। আমাদের সময় খুব মর্যাদার একটা পরীক্ষা ছিল। যারা বৃত্তি পেত তাদেরকে একটু আলাদা নজরে দেখা হইতো যে এরা একটু স্পেশাল। ঠিক আছে, তো এই স্পেশালিটিটা অর্জন করার জন্য তোমার জাস্ট একটু প্র্যাকটিস করা জরুরি, একটু মনোযোগ দিয়ে আর কয়েকটা দিন পড়াশোনা করা জরুরি। তুমি এতদিন যা যা পড়ছো জাস্ট এগুলার উপরে আবার একটু রিভিশনে যাবা, আবার একটু প্র্যাকটিস করবা। ওগুলো একটু নখ দর্পণে নিয়ে ভালো প্র্যাকটিস করে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, দেখবা যে প্রশ্ন দেখে তুমি বুঝে ফেলতেছো, তুমি মিলায় ফেলতে পারবা। একদম কঠিন কিচ্ছু না। ঠিক আছে, এটা মাথায় রেখে আমরা পড়বো। চলো আমরা পরের এমসিকিউটা দেখি। আচ্ছা, এটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটু দেখতে পাই এই প্যাটার্নের তালিকার পরবর্তী সংখ্যা নিচের কোনটি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো পরবর্তী সংখ্যাটা আমরা দেখি। -4 থেকে -1 হইছে, বৃদ্ধি পাইছে, রাইট? বৃদ্ধি পাইছে। -4 থেকে -1 হইছে, কত বৃদ্ধি পাইছে জানি? 3 বৃদ্ধি পাইছে, 3 বাড়ছে। 1 থেকে 4 হইছে, দেখো তো 1 থেকে 4 হইছে, এটা কত বাড়ছে? 1 সরি -1 থেকে 4 হইছে। প্রথমটা হচ্ছে 3 বৃদ্ধি পাইছে, পরেরটা -1 থেকে 4 হইছে, 5 বৃদ্ধি পাইছে। 4 থেকে 11 হইছে, কত বৃদ্ধি পাচ্ছে? 7। 11 থেকে 20 হইছে, কত বৃদ্ধি পাচ্ছে? 9। তাহলে বলো তো 20 এর পরবর্তী সংখ্যা যেটা হবে সেটা কত বাড়বে? 3 বাড়ছে, 5 বাড়ছে, 7 বাড়ছে, 9 বাড়ছে। ডেফিনেটলি পরেরটা 11 বাড়বে, 11 বাড়বে। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? 20 এর সাথে 11 যোগ হয়ে যাবে, তাই না? 11 বেড়ে এটা হয়ে যাবে 31। অ্যান্সার হবে এ। পারবো না ভাইয়া? অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা। ওকে, আমি ফেসবুকে দেখতে পাচ্ছি উত্তমা হক হাউসকে, লক্ষ্মী নামে একজন আমাদের সাথে ক্লাস করতেছে। ও আসলেই অনেক লক্ষ্মী। আশা করি তোমার রেজাল্টটাও খুব লক্ষ্মী হোক। ঠিক আছে,
ওকে, চলো পরেরটায় চলে যাই। এইটাতে খেয়াল করে দেখো তো ভাইয়া, এটা আবার স্বাভাবিক সংখ্যার যোগফল। সো স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা এটাতে বের করব। সো স্বাভাবিক সংখ্যার এখানে কয়টা সংখ্যা আছে? 40টা সংখ্যা আছে। সো 40টা স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা বের করব। কিভাবে বের করব? 40টি স্বাভাবিক সংখ্যার যোগফল, তাই না? 40টি স্বাভাবিক সংখ্যার যোগফল সেটা কত হবে? প্রথম সংখ্যা সেটা কত দেওয়া আছে? 1। শেষ সংখ্যা কত? 40 ভাগ 2 ইনটু পদ সংখ্যা। কয়টা সংখ্যা আছে এখানে? 40টা সংখ্যা আছে। সো আমি যদি গুণ করে দেই, কাটাকাটি করলে এখানে হবে 20, এখানে থাকবে 41 ইনটু 20, তাই না ভাইয়া? সো গুণ করলে আমরা পাবো 820। অ্যান্সার হবে 820, বি। অ্যান্সার হবে বি। সহজ প্রশ্ন। চলো পরেরটায় চলে যাই। আচ্ছা, এইটাতে আমরা যদি একটু খেয়াল করি, সামনে কিছু এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ গুলো ভাইয়া স্কিপ করে যাব, ঠিক আছে? কারণ একই ধরনের এমসিকিউ আমরা সলভ করব, কিছু কিছু স্কিপ করে আমি দিয়ে দিব, ওটা তোমরা বাসায় মিলাবা, ঠিক আছে? এছাড়াও আমাদের শিখো অ্যাপে কিন্তু প্র্যাকটিস বুক আছে, সরি প্র্যাকটিস কুইজের সিস্টেম আছে। সো এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা যারা আরো বেশি প্র্যাকটিস করতে চাও, আরো বেশি প্রশ্নের ধরনের সাথে পরিচিত হতে চাও, তোমরা শিখো অ্যাপে জয়েন করে ফেলো। শিখো অ্যাপে ঢুকলেই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি যতগুলো প্রশ্নতে পরীক্ষা দিতে চাও সেটাও সিলেক্ট করা যায়। সিলেক্ট করে চ্যাপ্টার ওয়াইজ তোমার যত খুশি তত পরীক্ষা দেওয়ার মানে উপায় আছে। সো তুমি যত খুশি ততবার পরীক্ষা দিতে পারবা। তুমি যদি চাও যে ভাইয়া আমি প্রত্যেকদিন একবার করে প্র্যাকটিস কুইজ দিয়ে নিজেকে একটু ঝালাই করব, একটু যাচাই করব, সেটার সুযোগও রয়েছে। তুমি যদি চাও তুমি সকালে একবার পরীক্ষা দিবা, রাতে একবার পরীক্ষা দিবা, তাহলে তোমার ইচ্ছা, ঠিক আছে? যে তুমি দিতে চাও, সকালে একটা চ্যাপ্টার পড়ছো, সো এটার উপর সাথে সাথে একটা পরীক্ষা দিতে চাও, তুমি চলে যাও আমাদের শিখো অ্যাপে, গিয়ে প্র্যাকটিস কুইজ সেকশনে গিয়ে তুমি চ্যাপ্টার সিলেক্ট করে তুমি পরীক্ষা দাও। ওখানে টাইমারও দেওয়া থাকবে, এবং শুধু এইটাই না, পরীক্ষা দিলে তোমার পরীক্ষার রেজাল্ট কেমন হচ্ছে সেটাও সেখানে দেখা যাবে, ঠিক আছে? সো এটা মিস করো না। চলো আমরা এটাতে চলে যাই। আসেন না একটু। ওফ, অ্যাডিডাসের জুতা পরে আসছে ভাই আমার। আসেন আসেন আসেন, বৃত্তি পরীক্ষার ক্লাস, আসেন। ওকে ওকে, ঠিক আছে, চলো আমরা এই এমসিকিউটা একটু দেখি। এখানে কি বলছে? স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 5ক প্লাস 2 রাশির সপ্তম পদ 37। চলো আমরা এটা একটু মিলায় দেখি। সপ্তম পদ, তাহলে দেখো কয়ের জায়গায় আমি কত বসাবো? 7 বসাবো, সপ্তম পদ যেহেতু বলছে। তাহলে 5 গুণ 7 যোগ 2, এটা কত আসে? 5 সাথে 35 যোগ 2 37। ওকে, তাহলে সপ্তম পদটা 37, এই কথাটা সত্যি, তাহলে এটা মিলছে। এবার দ্বিতীয়টায় চলে যাই। 8, 13, 18 এর পঞ্চম পদ 28। আচ্ছা আমরা একটু খেয়াল করি, দেখো 8 থেকে 13 হইছে, কত বাড়ছে ভাইয়া? 8 থেকে 13 হইছে, এটা বাড়ছে হচ্ছে 5 করে। 13 থেকে 18 হইছে পরের পদটা, এটাও বাড়ছে কত করে? 5 করে। তাহলে তার পরের পদটা কত বাড়বে? সেম প্যাটার্নে আরো 5 বাড়বে। তাহলে আরো 5 যদি বাড়ে তাহলে সেটা হয়ে যাবে 23। তার পরের পদটা দেখো, চতুর্থ পদ পর্যন্ত আমরা আসছি, পঞ্চম পদ আমাদেরকে বের করতে হবে। তাহলে তার পঞ্চম পদে আরো 5 বেড়ে এটা হয়ে যাবে 28। তাহলে উত্তর হবে 28, পঞ্চম পদ হবে 28। এটাও সত্যি কথা, এটাও সত্যি কথা। এইবার আসো 3 নাম্বারটা, ক স্কয়ার মাইনাস 1 এর দশম পদ 80। দশম পদ, তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি, এখানে সাধারণ পদ দেওয়া আছে, এখানে কয়ের জায়গায় আমি বসাবো কত? 10, দশম পদ যেহেতু বলছে, তাহলে 10কে আমি বর্গ করব, তার থেকে 1 বিয়োগ করব, এটা চলে আসবে 100 বিয়োগ 1, দ্যাট মিনস 99। 99, তাহলে এই কথাটা কিন্তু ভুল বলে দিছে। ক স্কয়ার মাইনাস 1 এর দশম পদ 80, এটা কিন্তু মিলে নাই, পদটা হওয়া উচিত ছিল 99, দেওয়া আছে 80, সো এটা মিথ্যা কথা। তাহলে প্রথম দুইটা সত্যি, তাহলে আমার অ্যান্সার হবে 1 ও 2। অ্যান্সার হবে 1 ও 2, তাই না? খুব মজার, খুব সহজ জিনিসপত্র, ঠিক আছে? এগুলোই যদি বাসায় একটু রেগুলার বেসিসে প্রত্যেকদিন সময় করে একটু একটু করে পড়ো, রিভাইজ করো অ্যান্ড প্র্যাকটিস কুইজ দাও, তোমার আসলে এর থেকে বেশি প্রিপারেশনের কিছু নাই, এর মধ্যে থেকেই কমন আসবে ইনশাল্লাহ। ওকে, চলো পরের এমসিকিউতে আমরা যাই। 1 থেকে 20 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? 1 থেকে 20 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এইটা তুমি বাসায় করো, এইটা তুমি মিলায় নাও, ঠিক আছে? আমরা এতক্ষণ করছি এই ধরনের প্রশ্ন,
সেটা তুমি বাসায় করে মিলায় নাও। চলো এইবার আসো আমরা একটা সৃজনশীল দেখি, একটা বড় প্রশ্ন দেখি। আমরা একটু উদ্দীপকটার দিকে খেয়াল করি। ৭, ১৩, ১৯, ২৫ এটা একটা প্যাটার্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে ৩২৫ কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন কি? প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে ৫২তম পদ নির্ণয় করো। ঠিক আছে। তৃতীয়টা আমরা একটু দেখি, প্যাটার্নটির প্রথম ১৩০টি পদের সমষ্টি নির্ণয় করো। চলো আমরা প্রথমটা দেখি। ৩২৫কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ঠিক আছে ভাইয়া, ৩২৫কে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি, ২২৫ তার সাথে ১০০ যোগ, তাই না? এখানে ২২৫ কেন লিখলাম? কারণ ২২৫কে আমরা ১৫ এর বর্গ আকারে লিখতে পারি এবং ১০০কে আমরা ১০ এর বর্গ আকারে লিখতে পারি। সো এই হচ্ছে একটা প্রসেস, এই হচ্ছে দুইটা সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা। এইটা গেল একটা। আরো একটা উপায় হতে পারে, সেই উপায়টা কি বলতো? ৩২৫কে আমরা ২৮৯ এবং ৩৬ এর যোগফল আকারেও লিখতে পারি। এটা কি আমরা জানি? ইয়েস। নওশীন লিখেছো 1 স্কয়ার প্লাস 18 স্কয়ার, না মনে হয় একটু ভুল আছে। 18 এর স্কয়ার এটা আসে ৩২৪। ওকে, হ্যাঁ এটাও লেখা যাবে। আচ্ছা আমরা এইভাবেও করি, চলো ৩২৫কে আমরা একটু দেখি। 17 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার, সরি 6 এর স্কয়ার, 17 এর স্কয়ার যোগ 6 এর স্কয়ার। সো এটাও আসলে হয়ে যায়। এই ২৮৯ এটা হয় ১৭ এর বর্গ যোগ ৩৬কে আমরা লিখতে পারবো ৬ এর বর্গ, রাইট? ৬ এর বর্গ। ওকে, এইটা নিন্দার কোনো সহজ পদ্ধতি আছে? ওকে, ঠিক আছে। এছাড়াও আরেকটাও সম্ভব, তাই না? চলো আমরা আরেকটা সিস্টেম দেখি, আরেকটাও সম্ভব। সেই প্রসেসটা কি? ৩২৫ এইটাকে আমরা ৩২৪ যোগ ১ এইভাবেও লিখতে পারি। ৩২৪ হচ্ছে আমার ১৮ এর বর্গ ভাইয়া, ১৮ এর বর্গ যোগ ১ কে তো লেখা যায় ১ এর বর্গ। সো এটা আরেকটা প্রসেস। সো এই তিন ভাবে আমরা বের করতে পারি। সো ৩২৫কে দুইটা বর্গের সমষ্টি রূপে এই তিন ভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে? ওকে, চলো পরেরটায় চলে যাই। ঠিক আছে, প্যাটার্নটাতে যদি আমরা একটু খেয়াল করি, দেখো ৭, ১৩, ১৯, ২৫। দেখো তো ৭ থেকে ১৩ হইছে, কত বাড়ছে ভাইয়া? ভাইয়া ৬ বাড়ছে। ১৩ থেকে ১৯ হইছে, কত বাড়ছে? ৬ বাড়ছে। ১৯ থেকে ২৫ হইছে, কত বাড়ছে? ৬ বাড়ছে। তাহলে প্যাটার্নটা কি বোঝা যাচ্ছে? প্যাটার্নটা কি বোঝা যাচ্ছে? তাহলে প্রথমে যেটা দেওয়া আছে পরেরটা হচ্ছে সেটার সাথে ৬ যোগ করে আসতেছে, রাইট? সেটার সাথে ৬ যোগ করে আসতেছে। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রথম পদ। তাহলে প্রথম পদটা হচ্ছে ৬ক। আমি যদি এটাকে সাধারণ ভাষায় লিখি, দেখো এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। এই যে ১৩, এইটাকে কিন্তু আমি লিখতে পারবো দ্বিতীয় পদ ২ × ৬ যোগ ১, তাই না? এই যে ১৯, এই ১৯কে আমরা কি লিখতে পারবো দেখো তো? ৩ × ৬ তৃতীয় পদ যোগ ১, তাই না? এটা হচ্ছে চতুর্থ পদ ২৫। সো চতুর্থ পদকে আমরা লিখতে পারবো ৪ × ৬ যোগ ১। তাহলে আমার যদি কতম পদ হয়, তাহলে কতম পদটা কত হবে? আমরা আশা করি নিশ্চয়ই বুঝতেছি সবাই। সুতরাং কতম পদ, এই কতম পদটা হবে ক × ৬ যোগ ১। এইটা হচ্ছে আমার কতম পদ হবে, তাই না? দ্বিতীয় পদ আমি এটা পাইছি ২ × ৬ যোগ ১, তৃতীয় পদ আমি এটা পাইছি ৩ × ৬ যোগ ১, চতুর্থ পদ আমি এটা পাইছি ৪ × ৬ যোগ ১। তাহলে কতম পদটা কত হবে? ক × ৬ যোগ ১। সো এই প্যাটার্নটা বীজগাণিতিক রাশির মাধ্যমে আমি প্রকাশ করে নিলাম। ঠিক আছে, এইবার বলছে ৫২তম পদ। তাহলে ৫২তম পদ কত হবে? দেখো ভাইয়া একদম খুব ভেঙে ভেঙে সবকিছু লিখতেছি না, জাস্ট আমি বুঝাই দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করে সুন্দর করে লিখো। ঠিক আছে? ওকে,
তাহলে 52তম পদ, 52তম পদ সেটা কত হবে? ক ইন্টু, সরি ক এর জায়গায় বসবে এবার 52 গুণ 6 যোগ 1। সো এটা কত আসতেছে? 5 6 30, 6 দুগুণে 12, 313, রাইট? 313, হ্যাঁ তাই তো আসে 313, ইয়েস 52তম পদটা হচ্ছে 313। সহজ না ভাইয়া? হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলছে, আমার আগেই অ্যান্সার করে ফেলছে। ভেরি গুড। চলো এবার গতে চলে যাই। প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, ঠিক আছে, প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো, 7 13 25 এরকম করে 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 130টা পদের, তাহলে 130তম পদ আগে আমাকে বের করতে হবে। তাহলে 130তম পদ, 130টি পদ। আচ্ছা একটু দুঃখিত ভাই, একটু পানি খেয়ে নেই। ওকে, সরি আমার আসলে গলা ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো 130টা পদ আমাকে বের করতে হবে। প্যাটার্নটির প্রথম 130টি পদ, তাহলে 130তম পদটা আগে আমরা বের করি। 130তম পদটা আগে বের করি। 130তম পদটা কি হবে? কোন প্যাটার্ন থেকে আসছে এটা? ক ইন্টু 6 যোগ 1, তাই না? এখানে ক এর জায়গায় কত বসাবো ভাইয়া? 130 বসাবো, তাই না? ক এর জায়গায় বসাবো আমরা 130 ইন্টু 6 যোগ 1। সো এটা কত আসে? 6 13 78, 781, রাইট? 781। সো এইটা হচ্ছে আমাদের 130তম পদ। তাহলে 130টা পদের যোগফল আমাকে বের করতে হবে। তাহলে যোগফলের সূত্রটা আমরা জানি, প্রথম 130টি পদের যোগফল, এটা আসতেছে কত? প্রথম পদ, প্রথম পদটা কত? 7 যোগ 130তম পদ, সেটা কত? 781, তাই না ভাইয়া? ভাগ 2 ইন্টু কতগুলো পদ আছে এখানে? 130টা। সো 130 কত আসে? অ্যান্সারটা আমরা সবাই করে নিতে পারবো। 7 যোগ 781 ইন্টু 130 ভাগ 2, এটা আসবে 51,220। এই হচ্ছে আমাদের উত্তর, প্রথম 130টি পদের যোগফল। পারবো না? সবাই পারবো। চলো এইবার আসো আমরা মুনাফার চ্যাপ্টারটায় চলে যাই। অত্যন্ত মজার একটা চ্যাপ্টার আমাদের মুনাফার চ্যাপ্টার। চলো সংক্ষিপ্ত প্রশ্নে যাই। 12 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনে তা 9 লক্ষ টাকায় বিক্রয় করে দিলেন, ঠিক আছে? শতকরা ক্ষতির পরিমাণ কত? বিশাল লস হয়ে গেছে আমাদের। 12 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম, 9 লাখ টাকা আমি বিক্রি করে দিলাম, তাই না? বিশাল লস হয়েছে না? সো শতকরা ক্ষতির পরিমাণটা আমরা একটু বের করি। তাহলে দেখো খেয়াল করে দেখো, 12 লক্ষ টাকায় গাড়ি 9 লক্ষ টাকায় বিক্রি করছে। তাহলে খেয়াল করে দেখো, 12 লক্ষ টাকায় 12 লক্ষ টাকা, তাহলে 12 লক্ষ টাকা মানে হচ্ছে 12-র পর 5টা শূন্য। হ্যাঁ, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, ইয়েস ঠিক আছে, 12-র পর 5টা শূন্য। এত টাকায় ক্ষতি কত হলো ভাইয়া? ক্ষতি হলো 12 লক্ষ থেকে 9 লক্ষ আমি বিয়োগ করে দিব, 9 লক্ষ বিয়োগ করে দিব, 9-এর পরে 5টা শূন্য। তাহলে 12 লক্ষ টাকায় ক্ষতি হলো আসলে 12 লক্ষ থেকে 9 লক্ষ বিয়োগ করলে 3 লক্ষ টাকা, তাই না? 3 লক্ষ টাকা, এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে 12 লক্ষ টাকায় ক্ষতি হয়েছে 3 লক্ষ টাকা। আমাকে জিজ্ঞেস করছে শতকরা ক্ষতির পরিমাণ কত। শতকরা বলতে আমরা বুঝি 100 টাকায় ক্ষতি কত। তাহলে আমরা একটু হিসাব করি, 12 লক্ষ টাকায়
12 লক্ষ টাকায় ক্ষতি হয় 3 লক্ষ টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত? 1 টাকায় ক্ষতি হয় 3 লক্ষ ডিভাইডেড বাই 12 লক্ষ। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত? 100 টাকায় ক্ষতি হয় 3 লক্ষ গুণ 100 ভাগ 12 লক্ষ। এত। তো এটা কাটাকাটি করলে আমরা কত পাই দেখি একটু। এখানে 5টা শূন্য, এটা 5টা শূন্য, 3 দিয়ে 12কে কাটলে হয় 4, 4 ইন্টু 100কে কাটলে হয় 25। তাহলে 25%, তাই না? শতকরা 25%, এটা হচ্ছে আমাদের উত্তর। গুড। আমার আগে অনেকে লিখে ফেলতেছে। আমি অনেক সময় কি করতেছি জানো, আমি আসলে ক্যালকুলেশন ছাড়াই তোমাদের এখানে অ্যান্সার দেখে অ্যান্সার লিখে ফেলতেছি, ফাঁকিবাজি করতেছি। বিকজ আমার স্টুডেন্টরা সবাই অনেক অ্যাক্টিভ, সবাই অনেকেই আমার আগে অ্যান্সার করে ফেলতেছে। সো আমি এখানে না দেখি না, এখান থেকে অ্যান্সার বুঝে যাচ্ছি। গুড। ঠিক আছে, চলো পরবর্তীতে চলে যাই। কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 5% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত? তাহলে দেখো তো, 60 জনের মধ্যে 60-এর 5%, তাহলে 60-এর 5%, 60-এর 5% মানে হচ্ছে 60 ইন্টু 5 ভাগ 100, তাই না? তাহলে আমি যদি এবার কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে কত আসে? কাটাকাটি করলে 5 দিয়ে এটা কাটাকাটি করলে হবে 20, 20 দিয়ে 60কে কাটাকাটি করলে হবে 3। সো 3 জন অনুপস্থিত, রাইট? তাহলে অনুপস্থিত 3 জন, তাহলে 60-এর 5% আমরা পেলাম 3। সো অনুপস্থিত আসলে 3 জন। ঠিক আছে, 3 জন অনুপস্থিত, খুবই সহজ। চলো একটা এমসিকিউ করি। ওকে, একজন 3 লিখতে গিয়ে এত তাড়াহুড়া করে 33 লিখে ফেলছে, আরেকজন 333 লিখে ফেলছে, একবারই লিখবা। ঠিক আছে, ওকে ওকে। চলো, কমলা বিক্রেতা প্রতি হালি কমলা 18 টাকা দরে বিক্রয় করে কুড়ি 120 টাকায় বিক্রয় করলে প্রতি হালিতে তার শতকরা লাভ হবে কত, সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, আমি দেখলাম যে সে প্রতি হালি কিনছে 18 টাকা করে এবং 20 বিক্রি করছে 100 টাকায়, মানে 20টা বিক্রি করছে। 20 মানে হচ্ছে আমরা বুঝি 20টা, 20টা বা 20টি 100 টাকায় বিক্রয় করলো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। 20 100 টাকা হলে তাহলে 20টা কমলার দাম, 20টি কমলার বিক্রয় মূল্য কত? 20টি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বলো তো ভাইয়া, 4টা কমলার কত? আমরা 4টা বের করে নিই, যেহেতু হালিতে হিসাব করব আমরা। তাহলে 4টা কমলার বিক্রয় মূল্য হচ্ছে 100 ভাগ 20, সরি 20টা কমলা। আচ্ছা, আগে একে বের করে নিই। একটি কমলার বিক্রয় মূল্য সেটা হচ্ছে 100 ভাগ 20 টাকা, মানে 5 টাকা করে পড়ে আর কি। তাহলে 4টা কমলার বিক্রয় মূল্য কত আসে? 100 গুণ 4 ভাগ 20 টাকা। দ্যাট মিনস এটা আসে হচ্ছে 5 টাকা। 5 টাকা, সরি ভুল করছি। এটা আসবে কত? 5, 4 5 20 টাকা, ভুল বলতেছি, একটা কমলারটা লিখে ফেলছি, 20 টাকা, দুঃখিত। হ্যাঁ, সো এক হালির দাম, এক হালির বিক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে 18 টাকা ক্রয় করে 20 টাকা করে বিক্রি করতেছে হালি, তাই তো? তাহলে শতকরা লাভ, তাহলে খেয়াল করি আমরা, প্রতি হালিতে সে কয় টাকা লাভ করতেছে? 2 টাকা, তাই না? প্রতি হালিতে
সে 2 টাকা লাভ করতেছে। তাহলে 4টা কমলায় বা 20 টাকায় লাভ হচ্ছে 2 টাকা। 20 টাকা 20 টাকায় লাভ হচ্ছে 20 বিয়োগ 18, দ্যাট মিনস 2 টাকা। 2 টাকা। তাহলে তোমরা আমাকে বলো 1 টাকায় লাভ কত আর 100 টাকায় লাভ কত? 2/20 টাকা, দ্যাট মিনস 100 টাকায়। 100 টাকায় লাভ 2 ইন্টু 100 ভাগ 20। 20 আর 100 কাটলে হবে 5, 10 টাকা। 10 টাকা, দ্যাট মিনস 10%। 10%। অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে এ, রাইট? ওকে, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এই মুনাফার অঙ্ক এগুলো আসলে খুব সহজ জিনিস। এই যে দেখো, বার্ষিক 8% সরল মুনাফায় 4,500 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হলে মুনাফা 1440 টাকা। এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? হ্যাঁ, তোমরা যদি এটা হিসাব করো, মুনাফা আসলে 1440 টাকাই আসবে। তোমরা এটা হিসাব করো, এটা 1440 টাকাই আসবে, এটা মিলবে। মুনাফা আসল 5,940 টাকা। আচ্ছা, খেয়াল করো, যদি প্রথমটা মিলে যায়, 1440 টাকা, আমি হিসাব করে বলতেছি, বা তুমিও যদি হিসাব করো দেখবা যে 1440ই আসতেছে, এটা সত্যি কথা। তাহলে দেখো তো পরেরটা অটোমেটিক্যালি মিলে যাবে। মুনাফা আসল 5,940 টাকা কিনা। দেখো, আসল হচ্ছে 4,500 টাকা আর মুনাফা 1440 টাকা, যোগ করলে আসলে এটাই আসবে 5,940 টাকা। এটাও সত্যি কথা। মুনাফা আসলের 8/5 অংশ। মুনাফা আসলের 8/5 অংশ। তাহলে 1440-কে তুমি যদি 4,500 দিয়ে ভাগ করো, এটা 8/25ই আসবে। 8/25ই আসবে, এটাও সত্যি কথা। সো অ্যান্সার হবে 1, 2 আর 3, তিনটাই ঠিক আছে। সহজ। ওকে ওকে, ঠিক আছে। অ্যান্সার হবে সি, 2 আর 3। কেন? মুনাফা ঠিক নাই? মুনাফা ঠিক আছে, অ্যান্সার হবে ডি। ওকে, চলো ভাইয়া পরেরটায় চলে যাই। 20% হার মুনাফায় 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? 20% হার মুনাফায় 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমরা বসাই দিই। চক্রবৃদ্ধি মুনাফা, এটা সূত্রটা যদি আমরা বসাই দিই, তাহলে আমরা কি দেখতে, আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে মনে হয়, বোর্ড হ্যাং করতেছে। আচ্ছা আমি আরেকবার লিখি, চক্র বৃদ্ধি মুনাফা, সেটা কত হয়? পি ইন্টু একটা ফর্মুলা জানি না আমরা, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? সো পি 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 এর মান কত দেওয়া আছে? 500 টাকা। পি এর মান দেওয়া আছে 500 টাকা। সো বসাই দিই। আচ্ছা এটা বাংলায় লিখি না, বাংলায় লিখি, সব যেহেতু বাংলায় দেওয়া আছে, 1 যোগ আর টু দি পাওয়ার n বিয়োগ 1। ওকে, n এর মান কত দেওয়া আছে? 3 বছর। এই আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে 20%। তাহলে আমরা সূত্রে বসাই দিই, 1 যোগ আর এর মান হচ্ছে 20%, তার মানে 20/100, 3 বছরের জন্য। তো উপরে 3 বিয়োগ 1, তোমরা যদি এটা হিসাব করো, হিসাব করলে এটা আসবে 364 টাকা। 364 টাকা, অ্যান্সার হবে বি। 364, 664 না, ভুল করো না আবার কেউ। ওকে, ঠিক আছে। চলো গাণিতিক সমস্যা। এখানে একটা সমস্যা দেওয়া আছে। এতক্ষণ আমরা যেই অঙ্কগুলা করছি না ভাইয়া, সেম ভাবে এই জিনিসটা করবা। সহজ একদম, আমাদের এতদিন পর্যন্ত আমরা যা পড়ছি সবকিছু। এছাড়াও ভাইয়া তোমাদেরকে আরেকটা কথা বলি, ধরো
এটার কোনো কনসেপ্ট একটু শিখতে চাও, এই অঙ্কগুলা কিভাবে করছি একটু ডিটেইল ভিডিও দেখতে চাও, সেটা দেখার জন্য তোমরা চলে যাবা হচ্ছে আমাদের শিখর ইউটিউব প্লেলিস্টে। ঠিক আছে, ইউটিউব প্লেলিস্টে মিশন বার্ষিক এই প্লেলিস্টটার মধ্যে তুমি তোমাদের ক্লাস 8 এর বইয়ের সবগুলো এমসিকিউ দেখতে পাবা। ঠিক আছে, সব ধরনের প্রত্যেকটা চ্যাপ্টারের আমি ক্লাসের শেষের দিকে তোমাদেরকে দেখাই দিব, ইউটিউব প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখাই দিব তুমি কিভাবে পাবা, খুব সহজ। ঠিক আছে, একজন লিখছে ভাইয়া আপনি কি সিক? ইয়েস হ্যাঁ, আমার আসলে এই কয়েকদিন আগেই আমি জ্বর ঠান্ডা থেকে উঠলাম, তো আমার মানে কাশি এখনো ফুললি কিওর হয়নি, মানে আমি এখনো পুরোপুরি সুস্থ না, কথা একটু বেশি বলতে গেলেই আমার কাশি চলে আসে। হ্যাঁ, তো দুঃখিত এটার জন্য। ওকে, একজন লিখছে স্যার পোল দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেখি যদি সময় থাকে আমি পোল দেওয়ার চেষ্টা করব। সো এই যে সমস্যাটা, এই যে গাণিতিক সমস্যাটা, এটা তোমরা বাসায় করো। ঠিক আছে, সহজ অঙ্ক, এতদিন যেভাবে করছো সেরকমই একটা অঙ্ক। আমি তোমাদেরকে হোমওয়ার্ক লিখে দিই, দাঁড়াও। বাসায় করো। ওকে, ঠিক আছে। সো চলো, এরপরে আচ্ছা ওকে, সো এরপরে আমরা চলে যাব পরিমাপের চ্যাপ্টারটায়। পরিমাপের চ্যাপ্টারটায় আমরা একটু দেখব কি কি ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। চলো সংক্ষিপ্ত প্রশ্ন একটা করি। কি বলছে এখানে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল 15 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ভূমি কত ইঞ্চি হবে নির্ণয় করো। ওকে, ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, সো হাফ। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 15 বর্গ মিটার দেওয়া আছে, তাহলে আমরা এখানে বসাই, চলো 15 বর্গ মিটার দেওয়া আছে ইন্টু ভূমি তো আমি জানি না, আমি বের করব। উচ্চতা কত দেওয়া আছে ভাইয়া, উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে ভূমির মানটা এখান থেকে চলে আসবে, ভূমির মানটা চলে আসবে। আমি যদি এখানে 2টা পাঠাই দিই, এটা হবে 15 গুণন 2 আর 5টা নিচে চলে যাবে 5, এই যে এইটা হবে ভূমি, এইটা হবে ভূমি। সো এটা কত আসবে, কাটাকাটি করলে ভূমি আসবে 6, ভূমি আসবে 6 সেন্টিমিটার, ভূমি আসবে 6 সেন্টিমিটার, রাইট। আমার আগে সবাই অ্যান্সার করতেছে। চলো আরেকটা প্রশ্ন দেখি। একটা ঘরের প্রতি বর্গমিটার 16.50 টাকা দরে ঘরটির মেঝে একটি কার্পেট দিয়ে ঢাকতে মোট 3960 টাকা ব্যয় হলে ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, প্রতি বর্গমিটার 16.5 টাকা দরে কার্পেট দিয়ে ঢাকতে মোট 3960 টাকা ব্যয় হয়, ঘরটার ক্ষেত্রফল বের করতে বলছে। খুবই সহজ না, খুবই সহজ না, তাই না? ওকে, ঠিক আছে, এটা কিভাবে করব, প্রতি বর্গমিটার 16.5 টাকা, মোট লাগছে কত, 3960 টাকা। হ্যাঁ রাইট, এই যে আমার আগে অ্যান্সার করে ফেলতেছে, গুড। এটা আমরা কিভাবে করব, দেখো 3960 টাকা লাগছে পুরো ঘরটাকে করতে, আর প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 16.50 টাকা। তাহলে ঘরের ক্ষেত্রফল কত আসতেছে, এটা 3960 কে আমি 16.5 দিয়ে ভাগ করে দিব, এটাই আসবে, এটাই হচ্ছে ঘরের ক্ষেত্রফল পেয়ে যাব আমি, 3960 ভাগ 16.5। ওকে, এটা আসছে 240, ভেরি গুড। আমার আগে অনেকে অ্যান্সার করে ফেলতেছো, 240 বর্গমিটার। ঠিক আছে, আচ্ছা এটা ভাইয়া এত ভেঙে দেখালাম না, কারণ যেহেতু আমরা এখন বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি জানি তোমরা এগুলো পারো, ভাইয়া জাস্ট একটু রিওয়াইন্ড করে দিচ্ছি। ঠিক আছে, প্রশ্নগুলো কিভাবে আমি সলভ করব সেটার প্রসেসে চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে চলো একটা এমসিকিউ দেখি। একটি বৃত্তাকার বাগানের ব্যাস 30 মিটার, বাগানের ভেতরের চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল
কত বর্গমিটার? বৃত্তাকার বাগানের ব্যাস। ওকে, সো বৃত্তাকার বাগানের ব্যাস, এই হচ্ছে বৃত্তাকার বাগান, এর ব্যাস দেওয়া আছে, রাইট? এর ব্যাস দেওয়া আছে। ওকে, এর ব্যাস দেওয়া আছে, কত দেওয়া আছে? 30 মিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 15 মিটার। ব্যাসার্ধ 15 মিটার। এর ভেতরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা, 2 মিটার চওড়া রাস্তা। তাহলে এবার বলো তো, রাস্তা ছাড়া ব্যাসার্ধ কত হলো? রাস্তা ছাড়া ব্যাসার্ধ কত হলো? রাস্তা ছাড়া ব্যাসার্ধ হলো 13 মিটার, তাই না ভাইয়া? রাস্তা ছাড়া ব্যাসার্ধ হলো 13 মিটার। তাহলে আমাকে কি করতে হবে এখন? রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত আসবে? রাস্তার ক্ষেত্রফল আসবে এই পুরো ব্যাসার্ধ নিয়ে বৃত্তের ক্ষেত্রফল, সেটা কত? পাই আর স্কয়ার, তাই কি না? বিয়োগ বিয়োগ রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল কত? পাই ইন্টু 13 স্কয়ার। ওকে, সো এইটাই হয়ে যাবে আমার, এইটাই হয়ে যাবে আমার রাস্তার ক্ষেত্রফল। তাহলে 15 স্কয়ার বিয়োগ 13 স্কয়ার ইন্টু পাই, 56 পাই, দ্যাট মিনস 175.92993 লিখতে পারি বর্গ মিটার প্রায়। ঠিক আছে, এখানে প্রায় লিখে, মানে এটা প্রায় লিখলেই হবে। হ্যাঁ, 175, ও প্রায়, আমি তো এমসিকিউ করতেছি, অ্যান্সার হবে ডি, সরি, 175.93। ওকে, অ্যান্সার হবে ডি। গুড, চলো পরেরটায় চলে যাই। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 20 মিটার ও কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে, ওকে সহজ, এর পরিসীমা কত? মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে আর কর্ণ দেওয়া আছে, তাই না? দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, কর্ণ দেওয়া আছে 25 মিটার। 25 মিটার। তাহলে প্রস্থটা কত? প্রস্থটা আমরা বের করতে পারবো পিথাগোরাস দিয়ে। আমরা জানি প্রস্থটা, ধরে নিচ্ছি প্রস্থ হচ্ছে এক্স। তাহলে আমরা পিথাগোরাস অনুযায়ী আমরা লিখতে পারবো এক্স স্কয়ার প্লাস 20-এর স্কয়ার, এইটা ইকুয়াল হচ্ছে 25-এর স্কয়ার, তাই কি না? তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, এক্স স্কয়ার এইটা সমান সমান আমরা লিখতে পারবো 25-এর বর্গ স্কয়ার, 25-এর বর্গ বিয়োগ 20-এর বর্গ। ওকে ওকে, সো এখান থেকে আমি যদি এক্স এর মানটা বের করতে চাই, এক্স সমান সমান আসবে রুট ওভার 25-এর বর্গ বিয়োগ 20-এর বর্গ। সো এটা হয়ে যাবে 15, 225 আসবে আর কি, বিয়োগফলটা বর্গ করলে হবে, বর্গমূল করলে হবে 15। সো আমার প্রস্থ চলে আসলো 15, প্রস্থ চলে আসলো 15। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? 70, 70, পরিসীমা হবে 70, অ্যান্সার বি। গুড, আমার আগে অ্যান্সার করে ফেলে সবাই, ওয়াও, খুবই ভালো লাগতেছে দেখে, তোমাদের রেসপন্স খুবই ভালো লাগতেছে আমার দেখে। চলো একটা, এটাও তো আশা করি তোমরা পারবা। তো ভাইয়া একটু একটু জাস্ট রিভিউ করে শেষ করে দিব, ঠিক আছে? আশা করি তোমরা এই ধরনের অঙ্ক করছো। আচ্ছা, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং ক্ষেত্রফল 44,100 বর্গমিটার। বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকৃতি ক্ষেত্রের বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে, ঠিক আছে? ওকে, 8,250 বর্গমিটারকে একরে প্রকাশ করো। 8,250 মিটারকে একরে প্রকাশ করতে হবে, করা যাবে। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার, এটা আমরা জানি। আমরা জানি 4046
46.86 বর্গমিটার সমান 1 একর। তাহলে আশা করতেছি 8250 বর্গমিটার সমান কত একর হবে তোমরা বের করতে পারবা। 1 বর্গমিটার সমান সমান হবে 1/4046.86 এত একর। তাহলে আমার লাগবে কত? 8250। 8250 বর্গমিটার সমান সমান কত হবে? 1 গুণ 8250 ভাগ 4046.86 একর। সো এটা কত পাওয়া যাবে? ভাগ করো, যা আসবে তাই অ্যান্সার। 250 ভাগ 4046.86। সো এটা পাওয়া যাচ্ছে 2.038। গুড, 2.038। 2.038কে আমরা 4 লিখতে পারি প্রায়, ঠিক আছে? এখানে প্রায়টা উল্লেখ করে দিও ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? এটা ভুলো না যেন, কারণ আমি কিন্তু পুরোটা নেই 2.038 টাইপের কিছু একটা আসে, আমি ওটাকে রাউন্ড করে 4 বানায় ফেলছি। ওকে, সহজ। চলো পরেরটায় চলে যাই। আয়তাকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, এটা ভাইয়া খুব বেশি ব্যাখ্যা করব না, আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? তুমি বাসায় মিলাই নিতে পারবা। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থটা যদি ক হয়, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, তাহলে 4 ইন্টু ক। এইটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই। প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য হচ্ছে তার 4 গুণ, 4 ক, ঠিক আছে? ক্ষেত্রফল 44,100 বর্গমিটার, ঠিক আছে? ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাই তো? 44,100 বর্গমিটার ক্ষেত্রফলটা দেওয়া আছে। আমরা জানি ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই তোমরা কিন্তু আবার পরীক্ষার খাতায় ডিরেক্ট এটা করো না, ঠিক আছে? তোমরা লেখো যে মনে করি প্রস্থ হচ্ছে ক মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 ক মিটার, ঠিক আছে? এইভাবে লিখো, এইভাবে লেখো। ওকে, সো এটা কত হবে? 4 ক স্কয়ার। এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 44,100, তাই না ভাইয়া? ওকে, তাহলে এইখান থেকে দেখো তো কয়ের স্কয়ারের মান কত আসে? 44,100। 100কে 4 দিয়ে ভাগ করে দিব, 4টা নিচে চলে আসবে, তাই তো? সো এটা কত আসতেছে? 44,100কে 4 দিয়ে ভাগ করলে এটা আসবে 11,025। এইবার কয়ের মান কত? এটাকে রুট করে দিব, করলে কত আসবে? 105। 105, তাহলে দৈর্ঘ্য পাওয়া গেল 105। 105 মিটার। তাহলে সরি, প্রস্থ পাওয়া গেল 105, কয়ের মান। তাহলে দৈর্ঘ্য কত হবে ভাইয়া? দৈর্ঘ্য হবে 4 ইন্টু 105, দ্যাট মিনস 420। 420 পারবো না? রাইট, এই তো আমার আগে সবাই অ্যান্সার করে ফেলছে, ভেরি গুড। ওকে, চলো পরেরটায় চলে যাই। বর্গাকার রাস্তার প্রতি বর্গমিটারে 11 টাকা হিসেবে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? এটা করে নিবা বাসায়, সহজ। আমি একটু বলে দিই, জাস্ট একটু বলে দিই। আমরা আসলে সবগুলো 8টার মধ্যে শেষ করতে পারবো কিনা জানি না, বাট 8টার একটু বেশি সময় লাগলেও তোমরা একটু বইসো, ঠিক আছে? ওকে, ওকে, বর্গাকার রাস্তার বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার রাস্তা প্রতি বর্গমিটার, আচ্ছা, তো বর্গাকৃতি ক্ষেত্রের বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। আচ্ছা, তাহলে বর্গাকৃতি ক্ষেত্রের বাইরে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। এই যে দেখো, বর্গাকৃতির ক্ষেত্রের বাইরে একটা 3 মিটার রাস্তা দেখতে পাচ্ছ? এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা 3 মিটার চওড়া।
3 মিটার চওড়া, ঠিক আছে? তিন মিটার চওড়া, চারপাশে 3 মিটার চওড়া। আচ্ছা, আমি এটা একটু অন্য কালি দিয়ে লিখি। 3 মিটার চওড়া, চারিদিকে রাস্তা আছে। আচ্ছা, একটু আগে আমরা যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত পাইছিলাম, খ থেকে দৈর্ঘ্য পাইছিলাম 420, প্রস্থ পাইছিলাম 105, তাই না? তাহলে বর্গের ক্ষেত্রফল সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আয়তের ক্ষেত্রফলের সমান। আয়তের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল কত ছিল? আয়তের দৈর্ঘ্য ইন্টু আয়তের প্রস্থ। এই দুইটা গুণ করলে বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 44,100 আছে। এটা বলাই ছিল, 44,100 আছে, এটা আর করা লাগবে না, এটা তো বলাই আছে। বর্গের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আয়তের ক্ষেত্রফল, যেটা কিনা 44,100 বর্গমিটার, তাই না? এটা বলাই আছে, এটা বলাই আছে। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, বর্গের প্রতিটা বাহু হচ্ছে ক করে, বর্গের প্রতি বাহু আমি ধরে নিচ্ছি ক। আচ্ছা, আগে তো ক ধরছিলাম, এবার আমরা চলো বর্গের প্রতি বাহুকে এক্স ধরি। বর্গের প্রতি বাহু এক্স যদি হয়ে থাকে, বর্গের প্রতি বাহু এক্স হয়ে থাকলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কয়ার, যেটা কিনা 44,100 এর সমান। তাহলে বলো তো এখান থেকে বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যটা বের করা যাবে, সেটা আসবে 210। তাহলে বর্গের প্রতিটা বাহু আসলো 210 করে, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তাহলে বর্গের ক্ষেত্রফল 44,100, তার বাইরে একটা 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ বর্গের ক্ষেত্রফলটা কত হবে? রাস্তা সহ বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যের স্কয়ার, তাই না? 210, তার সাথে রাস্তা অ্যাড হচ্ছে 3, তার স্কয়ার বর্গমিটার, তাই কি না? দেখো তো, রাস্তা সহ কত আসে? 210, তার সাথে 3 মিটার যোগ হবে, প্রতিবাহু হবে 213 কোণ। তাহলে এইটা কত আসতেছে? 213, এটাকে স্কয়ার করলে আসবে 4,500, 45,369, 45,369 বর্গমিটার, ঠিক আছে? এইটা হচ্ছে রাস্তা সহ। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত আসবে? রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করে দিব, তাই না? 45,369 বিয়োগ 44,100 বর্গমিটার। এটা যা আসবে 44,100, 1269 বর্গমিটার। ওকে, এটা আসলো রাস্তার ক্ষেত্রফল। তাহলে 11 টাকা হিসেবে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? মোট খরচ হবে কত বলো? প্রতি বর্গমিটার 11 টাকা। তাহলে 1269-এ কয় টাকা খরচ হবে? 1269 গুণ 11 টাকা, তাই না ভাইয়া? আমি এটা হয়তো স্কিপ করে যেতাম, বলতাম যে বাসায় করে নিও, বাট অনেকে লিখছে যে ভাই একটু করে দেন। 13,959 টাকা। কত আসে? 13,959 টাকা। গুণ করে নিও, গুণ করলে এটাই আসবে 13,959 টাকা। গুড, ওকে। সাপু সূত্রধর ও লিখছে যে ভাইয়া ঝাপসা আসে। ভাইয়া তুমি একটু ইয়ে করো, তুমি হচ্ছে একবার কেটে আবার ঢুকো, ঠিক আছে? ওকে, পারবো ভাইয়া। চলো বীজগণিতীয় সূত্র বলি ও প্রয়োগে চলে যাই। ঠিক আছে, এগুলো সহজ অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্ন, এটা দেওয়া আছে।
সূত্রে বসাই দিব। দেখো তো এর মান কত, এটাকে আমরা ভাঙি, চলো এই যে এটাকে গুণ করে দেই ভেতরে, তাহলে 1/a³ ইন্টু a⁶ মাইনাস 1/a³ গুণ করে দিলে এইটাই আসে। সেটা কত আসে, কাটাকাটি করলে আসবে a³ মাইনাস 1/a³, তাই না? ওকে, এইবার আমরা চলো সূত্র বসাই দিই। a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাই কিনা ভাইয়া? এটাই কিনা? সূত্রে যদি আমি বসাই দিই, এবার দেখো তো সবগুলা ভ্যালু এখানে দেওয়া আছে, সবগুলা ভ্যালু দেওয়া আছে। a মাইনাস 1/a এর ভ্যালু দেওয়া আছে 3, সো 3³ মাইনাস এই দুইটা কাটাকাটি চলে যায়, 3 ইন্টু এটার মান আবারও 3, সো এটা কত আসবে 27 বিয়োগ 9, দ্যাট মিনস এটা আসবে 18। অ্যান্সার হচ্ছে 18। সহজ না? ওকে, আচ্ছা হ্যাঁ, এখানে একটা প্লাস হবে, ভুল লিখছি আমি, সরি, এখানে একটা প্লাস হবে, হ্যাঁ ইয়েস, সূত্রটা একটু ভুল লিখছি, এখানে একটা প্লাস হবে, সো এটা 36 আসবে। আচ্ছা 36, ইয়েস, ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একটু ভুল হয়েছিল, মাইনাস লিখে ফেলছিলাম, প্লাস হবে, থ্যাংক ইউ। আচ্ছা চলো পরেরটায় চলে যাই। 2x⁴ মাইনাস 1 মাইনাস x² প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে এই যে এইটাকে চাইলে আমরা x² মাইনাস 1 এর স্কোয়ার এইভাবে লিখতে পারবো, x⁴ কে মাইনাস x² প্লাস 1। চলো এইবার 2 ইন্টু, দেখো তো ভেতরে a² মাইনাস b² এর সূত্র পড়ে, a² মাইনাস b² এর সূত্র পড়ে, তাহলে এটা কত হবে a² a মাইনাস b ইন্টু a প্লাস b, তাই না? ওকে, মাইনাস এইখানে কত ছিল, মাইনাসটা যদি আমি এখানে কমন নেই এই অংশটুকুতে, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো x² মাইনাস 1, মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট আকারে লিখছি তাই। ওকে, তো দেখো এই দুইটার মধ্যে কত কমন যায়, এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে x² মাইনাস 1, x² মাইনাস 1 কমন নিয়ে নাও, তো তোমার এখানে থাকবে 2 ইন্টু x² প্লাস 1 মাইনাস 1, তাই না? সরি, x² এইটা মাইনাস 1। ওকে, সো এইখানে যদি আমি একটু হিসাব করি, x² মাইনাস 1 রেখে দিলাম, এবার ভেতরে 2x² প্লাস 2 মাইনাস 1, সেটা কত থাকছে, এটা থাকছে হচ্ছে x² মাইনাস 1, আর এখানে থাকছে 2x² প্লাস 1, তাই না ভাইয়া? আর যদি এইটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করি, এটাকে লিখতে পারবো x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু 2x² প্লাস 1। এই তো, এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে? হ্যাঁ, একজন লিখছে যে ভাইয়া গণিতের উপর কি একটাই ক্লাস আর হবে না? ভাই আরো একটা হবে। আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 7 পর্যন্ত যাব, নেক্সট দিন চ্যাপ্টার 8 থেকে 11 পর্যন্ত করে আমরা শেষ করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা বুঝলাম। চলো পরেরটায় চলে যাই। এর লসাগু কত? সহজ ভাইয়া, এটাকে প্রথমে ভেঙে ফেলি, এটাকে ভাঙলে কত হবে, x² মাইনাস 9x প্লাস 14, তাই না? সো এটাকে যদি আমি ভাঙি, এটাকে আমরা লিখতে পারবো x² মাইনাস 7x মাইনাস 2x প্লাস 14, তাই না? মিডল টার্ম করছি আর কি, মিডল টার্মে ভাঙছি। ওকে, সো এই দুইটা থেকে x কমন যায়, লিখতে পারবো x মাইনাস 7, এই দুইটা থেকে মাইনাস 2 কমন নিলে লিখতে পারবো x মাইনাস 7, তারপরে আমরা লিখতে পারবো x মাইনাস 7 কমন নিয়ে x মাইনাস 7 ইন্টু x মাইনাস 2। ওকে, উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। পরেরটাকে করি, এই পরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, x³ মাইনাস 7x², সেটা কত হবে, x² কমন নাও, x মাইনাস 7, তাই না? সো এই দুইজনের লসাগু কত, লসাগু কত হবে? কেউ আমাকে বলতে পারবে লসাগু কত হবে? দেখো কমন আনকমন মিলায়, কমন কোনটা আছে, x মাইনাস 7, আনকমন কে কে আছে, x মাইনাস 2 আর x², তাহলে লসাগু হবে x² ইন্টু x মাইনাস 7 ইন্টু x মাইনাস 2, তাই কিনা ভাইয়া? এই তো, এই হচ্ছে আমার লসাগু, পারবো না? সহজ। এটা গসাগু বের করতে বলে নাই, লসাগু বের করতে বলছে।
গসাগু হলে শুধু x মাইনাস 7 হইতো। ইয়েস, গুড। নাসিফ সঠিক উত্তর দিছে, আবিদুজ্জামান সঠিক উত্তর দিছে। ওকে, একজন লিখেছে যে বৃত্তি পরীক্ষার জন্য কি সব চ্যাপ্টারই জরুরি? হ্যাঁ ভাইয়া, সব চ্যাপ্টারই পড়তে হবে। ওকে, সহজ। চলো এমসিকিউতে চলে যাই। এটা কি আমার করানোর দরকার আছে? সহজ না? খুব সহজ, অঙ্কটা করেই দেওয়া আছে, জাস্ট একটু লাইন এদিক সেদিক করতে হয়। এটার মান বের করতে হবে কিভাবে? কিভাবে? এই যে দেখো, a স্কয়ার মাইনাস 3a মাইনাস 1 ইকুয়াল 0 এটা দেওয়া আছে। তুমি 3aটাকে ডানে নিয়ে যাও, তাহলে a স্কয়ার মাইনাস 1 এই পাশে থাকে 3a। তুমি a দিয়ে ভাগ করে দাও, এই এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে a স্কয়ার মাইনাস 1 ভাগ a, মানে দুই পাশে a দিয়ে ভাগ করে দিলে তুমি এখানে পাবা a মাইনাস 1 বাই a। এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে 3, তাই না? এটার মান আসতেছে 3, তাহলে a মাইনাস 1 বাই a এর মান আসলো 3। আমাকে বের করতে হবে কার মান? আমাকে বের করতে হবে কার মান? এটার মান। তাহলে এইটার মান বের করার জন্য a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। যদি ভেঙে দিই, দেখো তো এটাকে লেখা যায় a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 1 বাই a। দেখো তো এই অনুসিদ্ধান্তটা আমরা ইউজ করতে পারি, এই অনুসিদ্ধান্তটা ইউজ করতে পারি। তাহলে এখানে a 1 বাই a কাটা, তাহলে আমার উত্তর কি থাকে? এই যে a মাইনাস 1 বাই a এর উত্তর আমি মান আমি কত পাইছি? 3। তাহলে 3 স্কয়ার প্লাস 2, সেটা আসবে 11। অ্যান্সার হবে সি। সহজ, অ্যান্সার হবে সি। ওকে, ডান। চলো পরেরটায় চলে যাই। দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? ভাইয়া কিচ্ছু করতে হবে না, জাস্ট এ বি এর সূত্রে বসাই দিতে হবে। এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, এ বি এর সূত্রে বসাই দিব। সো এ বি এর সূত্র কত আসবে? এ বি এর সূত্র আছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ওকে, সো এখানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ধরে যোগ বিয়োগ করে বসাই দিলে যেটা আসবে সেটাই আনসার। পারবো না? করে নিও, এটা বাসায় করে নিও। এটা বাসায় করে নিও। চলো এরপরে আসো, এক্স স্কোয়ার মাইনাস 5x, এক্স স্কোয়ার মাইনাস 25 এর গসাগু নিচের কোনটি? আচ্ছা, গসাগু বের করতে হবে। এইটাকে সরি, এখান থেকে যদি আমি x কমন নেই, লিখতে পারবো x ইন্টু এক্স মাইনাস 5। এটাকে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙাই, এটা লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? আর এইটাকে যদি আমি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে আমরা এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10, তাই না? দেখো 5 দুগানে 10 হয়, আর 5 আর 2 যোগ করে এই যে 7 হয়। মিলে যাচ্ছে না মিডল টার্মের সিস্টেমে? ওকে, সো এখান থেকে যদি তুমি হিসাব করো, x কমন নিলে থাকবে x মাইনাস 5, মাইনাস 2 কমন নিলে থাকবে x মাইনাস 5। সো x মাইনাস 5 ইন্টু x মাইনাস 2। তাহলে দেখো তো তিনটার মধ্যে কমন কে? কমন কে? কমন হচ্ছে এই অংশটুকু, x মাইনাস 5, x মাইনাস 5। সো গসাগু কত হবে? x মাইনাস 5। পারবো না? সহজ, x মাইনাস 5। চলো এটার লসাগু কোনটা? আবারও এটাকে যদি আমি ভাঙি, এটা a কমন নিলে লেখা যাবে a ইন্টু a মাইনাস বি, আর এখান থেকে আমরা লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এটা তো a মাইনাস বি দেওয়াই আছে। তাহলে কমন আনকমন মিলায়, কমন আনকমন মিলায় আমার লসাগু কত হবে? a আসবে, a মাইনাস বি সবার মধ্যে কমন, আর এই পাশে a প্লাস বি আছে। সো এই হচ্ছে আমার লসাগু। সো a ইন্টু, আমি যদি আবার এটাকে সূত্রে ফেলে দিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অ্যান্সার সি। ওকে, ঠিক আছে। চলো, ঠিক আছে, এদের গসাগু বের করতে বলছে। আচ্ছা ভাইয়া, আমি এটা একটু বলে বলে দিই, ঠিক আছে? একটু বলে বলে দিই, পুরোটা করাই দিব না, একটু বলে বলে দিব, বাসায় তুমি প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? আচ্ছা চলো, প্রথমে বলছি এটার ঘন নির্ণয় করো, এক্স স্কোয়ার মাইনাস 2। আমার মনে হয় না এটার ঘন আমার তোমাদের করানোর দরকার আছে। তারপর চলো ঘন নির্ণয় করি। ঘন নির্ণয় করার জন্য কি করতে হবে? a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব
প্লাস 3ab 3ab ইন্টু a প্লাস a মাইনাস b, তাই না? অথবা আমরা এইভাবে চিন্তা করতে পারি, প্লাস 3a স্কয়ার b 3a, আচ্ছা এটা হবে মাইনাস 3 মাইনাস 3, একটু বোর্ড ঝামেলা করতেছে, সরি, লেখা উঠতেছে না, মাইনাস 3a স্কয়ার b মাইনাস প্লাস 3ab স্কয়ার, রাইট? 3ab স্কয়ার, এই তো, এই তো যা আসবে সেটা বসায় দিলেই হবে। এগুলো তোমরা পারবা, এই যে অনেকে লিখছে আমরা পারবো। ওকে, x প্লাস 1 বাই x ইকুয়াল √5, যেখানে x গ্রেটার দেন 0, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 4x কিউব মাইনাস 1 ইকুয়াল 0। ওকে, এইটা করতে হবে আমাদের। একটু পানি খেয়ে নিচ্ছি, সরি। ওকে, তো এটার মান বের করতে হবে। এটা কিভাবে করব? সরি, এটার মান বের করতে হবে। কিভাবে করব? দেখো দেওয়া আছে কত, x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x। ওকে, এটা দেওয়া আছে, এটা সমান সমান দেওয়া আছে √5। প্রথমে চলো এটাকে আমরা বর্গ করে দিই, বর্গ করলে রুটটা চলে যাবে। x প্লাস 1 বাই x, এটাকে বর্গ করব, বর্গ করলে এখান থেকে আসলে x মাইনাস 1 বাই x এর মানটা চলে আসবে। x মাইনাস 1 বাই x এর মানটা আমরা এখান থেকে বের করে নিব। সো এটা কত আসে? তাই না? সো x আর 1 বাই x কাটাকাটি চলে যাবে, x আর 1 বাই x কাটাকাটি চলে যাবে। এখান থেকে আমি যা পাবো সেটা হচ্ছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, এখানে থাকবে প্লাস 4, শুধু প্লাস 4, এটাকে ডানে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 4। সো এখান থেকে খেয়াল করে দেখো, আমি এটা 1 হয়ে যায়, আমি একটু স্কিপ করতেছি আর কি, হ্যাঁ। সো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, এটা হয়ে যাবে 1। তাহলে x মাইনাস 1 বাই x বর্গমূল করলে এটাও হবে 1, রাইট? এইবার দেখো, এবার এইটার মান আমাদেরকে বের করতে বলছে। কিভাবে করব? কিভাবে করব ভাইয়া? এইবার এইটাকে ঘন করে দিব, এই যে x মাইনাস 1 বাই x, এটাকে আমরা ঘন করি। সো ঘন করলেই আসলে এখন কাজ হয়ে যাবে। ঘন করলে a মাইনাস b হোল কিউবের সূত্র কি হবে? a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব, সরি একটু পানি খেয়ে নি। তাহলে a কিউব মাইনাস a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব প্লাস, আচ্ছা একটু আগে কি এটা ভুল লিখলাম, দাঁড়াও, এটা কি ভুল লিখছিলাম? একটা সূত্র কি আমি কোথাও একটু ভুল লিখেছিলাম কিনা একটু চেক করি। কিউবের সূত্র কোনো এক জায়গায় কি ঠিক লিখেছি? আচ্ছা লিখেছি হয়তো। ওকে, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, হ্যাঁ ঠিক আছে, ঠিকই লিখছি। ইকুয়াল কত আসলো? এটা আসলো 1।
ওকে ভাইয়া, তাহলে কেন করলাম এই কাজটা? এক্স কিউব মাইনাস 1/x³ এখানে থাকে -3 ইন্টু x মাইনাস 1/x ইকুয়াল থাকতেছে 1। একটু যদি খেয়াল করি, এই x মাইনাস 1/x এটার মান আমরা কত পাইছিলাম? 1 পাইছিলাম। এটা বসাই দিলেই হবে, এখন বসাই দিলেই কাজ হয়ে গেছে। x³ মাইনাস 1/x³ মাইনাস 3 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 1। ওকে, সো আমি যদি x³ মাইনাস 1/x³ এটাকে রেখে 3 কে ডানে নিয়ে যাই, এটা হয়ে যাবে 1 প্লাস 3, দ্যাট মিন্স হয়ে যাবে 4। তারপরে আমি যদি লসাগু করে দেই, লসাগু করে দিলে x³ উপরে হবে x³ এর হোল স্কয়ার বিয়োগ 1 ইকুয়াল এই পাশে থাকতেছে 4। ডান, x⁶। এবার তুমি একটু হিসাব করো, এই x³ এখানে নিয়ে যাও গুণ করে, 4x³ সেটাকে বামে নিয়ে আসো, -4x³ মাইনাস 1 ইকুয়াল 0। এই তো মিলে যাবে ভাই, একটু স্কিপ করে তাড়াতাড়ি দেখাই দিছি, পারবা আশা করি। ওকে, সো এটার গসাগু আশা করি তোমরা বের করতে পারবা। এটার গসাগু তোমরা বের করে নিতে পারবা। দেখো a কে যদি ভাগ করো, a হচ্ছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4, এটাকে দেখো a স্কয়ার প্লাস 4a কে 2 ইন্টু a ইন্টু 2 প্লাস এই 4 কে 2 এর স্কয়ার লিখা যায়, হোল স্কয়ারের সূত্রে পড়ে যায়। সো এটা হয়ে যাবে a প্লাস 2 হোল স্কয়ার। দ্যাট মিন্স a প্লাস 2 ইন্টু a প্লাস 2। ঠিক আছে, বি এর ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, বি কে লিখা আছে a স্কয়ার মাইনাস 4। সো এটাকে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস 2 স্কয়ার। সো লিখতে পারবো a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। ঠিক আছে, সি এর ক্ষেত্রে খেয়াল করো, আবারও a কিউব প্লাস 8 লিখা আছে। সো এটাকে লিখতে পারবো a কিউব প্লাস 2 কিউব, সূত্রে বসায় দাও a কিউব প্লাস b কিউবের a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, রাইট? প্লাস b স্কয়ার করলে কত হবে? 2k স্কয়ার করলে হবে 4। ডান, গসাগু বের করতে বলছে, কোনটা কমন? কোনটা কমন? এই তিনজনের মধ্যে কোনটা কমন? এই যে দেখো a প্লাস b, মানে সরি a প্লাস 2 a প্লাস 2 a প্লাস 2। সো গসাগু হবে a প্লাস 2, রাইট? আচ্ছা, এখানে একটা মাইনাস হবে, সরি। হ্যাঁ, এই তো। সো গসাগুটা আমরা বুঝতেই পারতেছি, গসাগু হচ্ছে a প্লাস 2, তাই না? ডান, সহজ বীজগণিতীয় ভগ্নাংশ। চলো এটাতে চলে যাই। ওকে, সো এই চ্যাপ্টারে আমরা কি দেখতে পাচ্ছি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা কিভাবে করব? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 2xy মাইনাস 1 প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস 3xy কে আমরা সরল করব। চলো আমরা প্রথমে সরল করি। সরল করার জন্য আমরা যেটা করব, আমরা এটাকে প্রথমে ভেতরে আগে লসাগু করে নিই। ভেতরে আগে লসাগু করলে এটা লসাগু হবে 2xy, এখানে থাকতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy প্লাস এইটা থাকতেছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ওকে। আচ্ছা, একটু ভুল আছে এই প্রশ্নটা, এটা গুণ, এটা যোগ না, এটা ভাগ দেওয়া থাকবে, ঠিক আছে? এটা হবে ভাগ। এটা ভাগ চিহ্ন হবে, এটা হবে ভাগ চিহ্ন। প্রশ্নটা একটু ভুল আছে, এখানে ভাগ চিহ্ন হবে। ওকে, ঠিক আছে। হুম, স্যার কোয়েশ্চেনগুলো অনেক ইজি। গুড ভাইয়া, তোমার কাছে ইজি রাখতেছে মানে হচ্ছে তুমি আসলে ভালো করে পড়ছো, এগুলা খুব ভালো একটা ব্যাপার, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি তোমার এটা। হ্যাঁ, মিফতাহুল জান্নাত লিখছে এটা কি যোগ করা যায় না? ভাইয়া যোগ করা যাবে, কেন যোগ করা যাবে না? যোগ করা যাবে, বাট প্রশ্নে গুণ মানে ভাগ আকারেই দেওয়া আছে। যোগ করতে গেলে এটার আসলে লসাগু মিলবে না, তখন এটা লাইনটা অনেক বড় হবে, একটু হিজিবিজি হবে, বাট করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে,
ঠিক আছে, সো এইখানে আমরা যদি দেখি এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এইটার লসাগু হবে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে বাইরে আমরা আসলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ভেতরে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আসছে। ওকে, ঠিক আছে। এইবার খেয়াল করো, উপরেরটা কি সূত্র পড়ছে বলো তো ভাইয়া? এটা পড়ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র ডিভাইডেড বাই 2xy ভাগ উপরে এইটার উপরে কি সূত্র পড়ছে? এইটা পড়ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাই কি না? আচ্ছা, এইবার যদি তুমি গুণ করো, এইবার যদি তুমি গুণ করো এটা উল্টে যাবে, রাইট? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 2xy গুণ উল্টে গেলে এটা হবে এক্স মাইনাস ওয়াই উপরে এক্স মাইনাস ওয়াই হোল কিউব নিচে, তাই না? তাহলে দেখো তো কাটাকাটি চলে যাচ্ছে না সব? সব কাটাকাটি চলে যাচ্ছে না? এই যে দেখো স্কয়ার আর এইটা কাটাকাটি চলে গেলে একটা থাকে এক্স মাইনাস ওয়াই উপরে একটা নিচের একটা, সব কাটাকাটি চলে গেলে আমার অ্যান্সার কত আসবে? আমার অ্যান্সার হবে 1/2xy, 1/2xy। ঠিক আছে, ওকে, চলো পরেরটায় চলে যাই। এটা লঘিষ্ঠ মান বের করতে বলছে, কিভাবে বের করবো লঘিষ্ঠ মান? উপরে নিচে মিডল টার্ম করে দিব। উপরে যদি মিডল টার্ম করি এক্স স্কোয়ার মাইনাস, দেখো তো 12 আমরা কিভাবে কিভাবে জানি? 3 4 12 হয়, তাই না? আর 3 আর 4 যোগ করলেও 7 হয়। সো 12 এটাকে আমরা -4x -3x লিখতে পারি, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস, দেখো তো এটাকে 3x - 3x, 3 3 কে 9, তাই না? আবার 3 আর 3 যোগ করলেও 6 হয়ে যায়। সো এইখানে আমরা কি লিখতে পারি? উপরে আসে হচ্ছে আমার, আমি একবারে লিখতেছি এটাকে, মিডল টার্ম তুমি যদি করো x - 4 × x - 3 তুমি এইটা পাবা, আর নিচে তুমি পাবা x - 3 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে নিচে তুমি যদি কেটে দাও x - 3 x - 3 যদি কেটে দাও থাকতেছে কত? x - 4 ডিভাইডেড বাই x - 3। এটাই উত্তর। চলো পরেরটায় চলে যাই। এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি হবে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বানানোর জন্য কি করতে হয়? আমাদের দুইটা হরকে সেম বানাইতে হয়। ওকে, সো এইটা কত হয়? এটাকে আমরা যদি ভাঙি, খেয়াল করো তো ভাইয়া, সমহর বিশিষ্ট এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কমা, এই পাশে দেখো এখানে নিচে আছে এক্স মাইনাস ওয়াই, তুমি যদি সমহর বানাইতে বলছো আমাকে, রাইট? এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এখানে যদি তুমি সমহর বানাতে যাও তোমাকে কি করতে হবে? তোমাকে তোমাকে একটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা যদি তুমি নিচে গুণ করে দাও আর উপরেও গুণ করে দাও, উপরেও গুণ করে দাও, তাহলে খেয়াল করো তো ভাইয়া এই পুরোটা জিনিস আসলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেল। সো দুই জায়গায় হর সমান হয়ে গেল, রাইট? এই কাজটাই আমরা করলাম। ওকে, সেটা আসলো এক্স বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কমা উপরে নিচে, নিচে এটা চলে আসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর উপরে আমার থাকতেছে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই কিনা ভাইয়া? এই তো ডান, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এইটা, অ্যান্সার হচ্ছে ডি। আমার আগে অনেকে অ্যান্সার করে ফেলছে, অ্যান্সার হবে ডি। একজন সি লিখছো, ভুল লিখছো ভাইয়া। আচ্ছা, এইটা সমান কত? এটা বাসায় করে নিও, সহজ সহজ। লসাগু আসবে এক্স স্কোয়ার মাইনাস 9, লসাগু আসবে এক্স স্কোয়ার মাইনাস 9, বাসায় করে নিও, ঠিক আছে, মিলাই নিও। ওকে, এই ভগ্নাংশটিকে এটা দ্বারা গুণ করলে গুণফল কত হবে? ইজি ইজি। আচ্ছা, খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, দেখো তো নিচে কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো,
মিডল টার্ম করলে +20, দেখো তো মিডল টার্ম করলে এটাই হয়। তাকে আমি কত দিয়ে গুণ করতেছি? x-4 ইন্টু x-5, তাই কি না? ওকে, এইটাকে যদি তুমি এখন মিডল টার্ম করো, করলে তুমি এটাই পাবা, x-4 ইন্টু x-5 করে দেখো, x² - 5x + 6 ইন্টু x-4 ইন্টু x-5, দেখো তো কাটাকাটি হয়ে যায়। সো অ্যান্সার থাকবে x², এই যে লবটা পড়ে থাকবে অ্যান্সারে, ঠিক আছে, লবটা পড়ে থাকবে অ্যান্সারে, অ্যান্সার হবে বি। পারবো না? ওকে, ও আচ্ছা আচ্ছা, সরি, এটা তো উল্টা, 6x + 5, অ্যান্সার হবে সি, x² - 5x + 6। হ্যাঁ, ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। ঠিক আছে, এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে ভাইয়া, একদম উৎপাদকে সুন্দর করে বিশ্লেষণ করে মান টান যদি এখানে আমরা বসায় যোগ বিয়োগ করলে লসাগু করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটাতে আর এত বেশি আহ এত বেশি আমি আর ব্যাখ্যায় গেলাম না, এটাও আমরা চাইলে একটু হোমওয়ার্ক করে নিতে পারবো, ঠিক আছে, এটাও চাইলে একটু হোমওয়ার্ক করা সম্ভব। দেখি ভাইয়া যে হোমওয়ার্ক দিছিলাম সেম হোমওয়ার্ক গুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাও আমরা চাইলে হোমওয়ার্ক করে নিতে পারবো। কাজ হলো না কেন? ওকে, আচ্ছা চলো এটা আমি লিখে দিচ্ছি। করে নিও বাসায়, সব বসায় বসায় করলেই হয়ে যাবে, সহজ, ঠিক আছে। আবিদুজ্জামানের একটা প্রশ্ন আছে, বলো তো আবিদুজ্জামান, বলে ফেলো, কোনো সমস্যা নেই। আবিদুজ্জামান তুমি প্রশ্নটা করো, আমি দেখছি তোমার একটা প্রশ্ন আছে, তুমি বারবার লিখতেছো। ওকে, সো এগুলো হোমওয়ার্ক আশা করি করে ফেলো। চলো আমরা সরল সমীকরণে চলে যাই, আমাদের মনে হয় এটাই লাস্টের চ্যাপ্টার। ওকে, আচ্ছা না, এরপর সেট আছে, আচ্ছা ঠিক আছে, আমরা সরল সহজ সমীকরণটা করে আমরা আসলে শেষ করব। আমরা সেটটা যদি আজকে করতে নাও পারি, আমরা সেটটা নেক্সট ক্লাসে করব, আমাদের আরো একটা ক্লাস হবে, ঠিক আছে, সেটটা আমরা ওখানে করব। আচ্ছা চলো, ওকে, একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 8 মিটার কম এবং ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? আমার মনে হয় এটা আমার করার দরকার নাই। ওকে, তাহলে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 8 মিটার কম, তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, দৈর্ঘ্য এক্স হলে প্রস্থ কত? তার থেকে 8 মিটার কম, প্রস্থ হচ্ছে x - 8, তাই না? ওকে, ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বলা আছে কি দেখো তো, এক্স ইন্টু x - 8, এইটা কত দেওয়া আছে? 105, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করো, x² - 8x আর 105টা তুমি বামে নিয়ে আসো। ওকে, এখন মিডল টার্ম করলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, মিডল টার্ম করলেই অ্যান্সার হয়ে যাবে। হুম, আচ্ছা
একটা আসবে 15, একটা আসবে -7। সো এক্স এর দুইটা মান আসবে, একটা আসবে 15, একটা আসবে -7। ঠিক আছে? আমি একটু স্কিপ করে যাচ্ছি, এইটা আমরা নিব না। এইটা আমরা নিব না, কারণ দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না। আমরা নিব হচ্ছে এইটা, তাই তো? সো দৈর্ঘ্য আসবে এইটা। পারবো না? সহজ। একজন বালক দোকান থেকে 6টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে কিনলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 7টি পেন্সিল 84 টাকায় কিনলো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে। প্রথম বালক একটা দোকান থেকে 6টা খাতা 10টা পেন্সিল কিনলো। তো খাতার খাতার দাম বা খাতার মূল্য যদি এক্স হয়, পেন্সিলের মূল্য যদি ওয়াই হয়, তাহলে 6টা খাতার দাম হচ্ছে 6x, 10টা পেন্সিলের দাম হচ্ছে 10y, তাই না? সেটা কত টাকা দিয়ে কিনছে? টোটাল 300 টাকা, তাই তো? প্রতিটা খাতার মূল্য আমরা ধরি, খাতার মূল্য x টাকা ধরি। প্রতি খাতার মূল্য x টাকা, পেন্সিলের মূল্য y টাকা। তাহলে প্রথম বালক 6টা খাতা কিনছে 6x টাকা, 10টা পেন্সিল কিনছে 10y টাকা, টোটাল 300 টাকা। আর আরেকজন বালক একই দোকান থেকে একই ধরনের 7টা পেন্সিল 84 টাকায় কিনলো, তাহলে 7টা পেন্সিলের দাম হচ্ছে 7y, সেটা হচ্ছে 84 টাকা, তাই কিনা ভাইয়া? 84 টাকা। এই হচ্ছে দুইটা সমীকরণ, আমরা সমাধান করতে পারি অপনয়ন প্রতিস্থাপন, এটা আমরা প্রতিস্থাপন দিয়ে করলেই হয়ে যাবে, তাই তো? এখান থেকে দেখো তো y ইকুয়াল আমরা কত লিখতে পারি? 84/7। 2 হতে y ইকুয়াল 84/7, এটা আসবে 12। এইটা আমি কোথায় বসাবো? একে বসাই দিলেই হবে। একে বসাই দিলেই হবে। একে বসাই দিলে কত হবে? একে বসাই দিলে আমি পেন্সিলের মূল্য পেয়ে যাব। তাহলে 6x প্লাস 10 ইন্টু 12 ইকুয়াল হয়ে যাচ্ছে 300। সো এক্স এর মান আসবে আমার এখান থেকে 300 বিয়োগ 120 ডিভাইডেড বাই 6, 30 টাকা আসবে ভাইয়া, 30 টাকা আসবে। ঠিক আছে? হিসাব করলেই হয়ে যাবে। পারবো না? ওকে, ডান। দুইটি সংখ্যার একটি অপরটির দ্বিগুণ অপেক্ষা 5 কম, এটা সহজ, এটা পারবা। এটা সহজ, এটা আর দেখাচ্ছি না, এটা বাসায় করে নিও। ঠিক আছে? সহজ এটা। গ্রাফের প্রবলেম, ঠিক আছে? প্রাপ্ত সমীকরণটিকে, আচ্ছা তাও আমি একটু দেখাই দিই। আচ্ছা যেহেতু গ্রাফ আসছে, ভাই একটু দেখাই দিই। দুইটি সংখ্যার একটি অপরটির দ্বিগুণ অপেক্ষা 5 কম, তাহলে প্রথম সংখ্যাটা যদি x হয়, প্রথম সংখ্যাটি x হলে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় সংখ্যা y। প্রশ্ন মতে কি বলে দিছে বলো তো ভাইয়া? প্রশ্ন মতে দ্বিতীয় দুটি সংখ্যার একটি অপরটির দ্বিগুণ অপেক্ষা 5 কম, তাহলে y এর মান হচ্ছে প্রথমটির দ্বিগুণ অপেক্ষা 5 কম, y ইকুয়াল 2x - 5। ঠিক আছে? y ইকুয়াল 2x - 5, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 5 কম। পাইলাম? কি বলছে এখন? লেখচিত্রে প্রদর্শনের জন্য 3টি বিন্দু খুঁজে বের করো। তাহলে 3টা বিন্দু খুঁজে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? x এর বিভিন্ন মান বসায় আমি y এর মান বসাবো। আচ্ছা, x এর এমন মান ধরবো যাতে y এর মানগুলো সব পূর্ণ সংখ্যা আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরুতে আমরা x ইকুয়াল 0 বসাই। x ইকুয়াল 0 বসালে দেখো তো y এর মান কত আসবে? y এর মান আসবে 0 - 5, 2 ইন্টু 0 - 5, দ্যাট মিনস -5। ঠিক আছে? x এর ভ্যালু তুমি একবার 1 বসাও। 1 বসালে y এর মান তুমি পাচ্ছ 2 ইন্টু 1 বিয়োগ 5, দ্যাট মিনস 10 - 5, রাইট? 10 - 5, দ্যাট মিনস আসবে শুধু 5।
এরপর এক্স এর মান তুমি একবার -1 বসাও, ওয়াই এর মান তুমি পাবা 2 ইন্টু -1 -5, তাই কি না? সেটা আসবে -2 -5, দ্যাট মিনস -7। সো বিন্দুগুলা কি কি পাওয়া গেল? বিন্দুগুলো আসলে কি কি পাওয়া গেল? আর যদি বিন্দুগুলো দেখি, ওকে, সো বিন্দুগুলো এক্স এবং ওয়াই। এক্স এর মান প্রথমে আমি কত বসাচ্ছি? 0 বসাচ্ছি। 0 বসালে আমি ওয়াই এর মান কত পেলাম? -5। এক্স এর মান আমি 1 বসাচ্ছি, ওয়াই এর মান আমি পেলাম +5। এক্স এর মান আমি -1 বসাচ্ছি, ওয়াই এর ভ্যালু পেলাম আমি -7। ডান। আমি এক্স এর ভ্যালু 1 2 3 ও বসাতে পারতাম, সমস্যা নেই। এক্স এর ভ্যালু 1 2 3 না, 2 বিয়োগ, আচ্ছা একটু ভুল হয়েছে মনে হয়, এটা 10 লিখছি আমি, এটা 10 হবে না, সরি, এটা একটু ভুল হয়েছে। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু, হ্যাঁ তুমি চাইলে 1 2 3 ও বসায় দেখতে পারতা, সমস্যা নাই। সো এটা কত আসতেছে? এটা আসতেছে, এটা ভুল লিখছিলাম আমি, এটা আসবে -3, 2 -5, এটা আসবে -3। আচ্ছা হ্যাঁ, একটু ভুল হয়েছে, সরি, 1 বসালে এটা আসে -3। ওকে, ঠিক আছে, ঠিক আছে, পারবো ভাইয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। কয়েকটা এমসিকিউ করে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। আমরা সেটে আজকে হয়তো যেতে পারতেছি না, সেটটা নেক্সট ক্লাসটা যেটা থাকবে, তোমাদের সবাই জয়েন করবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা সেট থেকে শুরু করে একদম পুরোটা চ্যাপ্টার শেষ করবো, মানে পুরোটা বই শেষ করবো, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এইবার আমরা এটা করি এবং সমীকরণ দ্বয়ের সমাধান নিচের কোনটি আছে? ঠিক আছে, দেখো তো, 2x + y = 7 একটা সমীকরণ দেওয়া আছে, আর দেওয়া আছে x + 2y = 8। আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে কোনো একটা চলককে আগেরটার মতো বানাই নেই, তাই না? তাহলে আমরা আমরা এটাকে সমীকরণ 1 ধরি, সমীকরণ 2 ধরি। সমীকরণ 2 কে আমরা দুইটা কাজ করতে পারি, দুইটা কাজ করতে পারি। আমরা 2 কে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে x কাটা যাবে, অথবা আমরা যদি 1 কে 2 দিয়ে গুণ করি তারপর সেখান থেকে 2 কে বিয়োগ করি, তাহলে y কাটা যাবে। আমরা একটা কাজ করি, 1 নংকে 2 দিয়ে গুণ করি, সেখান থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 4x + 2y = 7 দুগুণে 14, আর নিচে এটা আসবে x + 2y = 8। এইবার যদি আমরা বিয়োগ করে দেই, এইবার যদি আমরা বিয়োগ করে দেই, 2y 2y কাটা যাবে, এটা হবে 3x আর এটা হবে 6। সো x এর মান আসবে 2, রাইট? x এর মান আসবে 2। দেখো তো, x এর মান 2 দিয়ে একটাই অপশন আছে, y তোমার বেরই করতে হচ্ছে না। y তুমি চাইলে বের করে নিও, 3ই আসবে। এখানে আমি অ্যান্সার দেখেই বলতে পারতেছি, একটা অপশনেই শুধু x এর মান 2 আছে, সো অ্যান্সার হবে ডি। ওকে, এমসিকিউ এটা। এই এমসিকিউ গুলা তোমরা সব করছো, এগুলা বাসায় করে ফেলো। আর এছাড়াও এই এমসিকিউ গুলা কিভাবে সলভ করতে হয়, তোমরা যদি এটা জানতে চাও, তোমরা চলে যাবা আমাদের শিখর ইউটিউব চ্যানেলে, প্লেলিস্ট আছে তোমাদের জন্য মিশন বার্ষিক, সেখানে ভাইয়া এই প্রবলেমগুলো সলভ করে রাখছি সবকিছু, তুমি চাইলে একটু দেখে আসতে পারো, আমি ক্লাস শেষে তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? ওকে, এরপরে একটা সামান্তরিকের পরিসীমা 30 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 3:2 হলে ক্ষুদ্রতম বাহুটির। তাহলে আমি ধরে নিচ্ছি একটা বাহু 3x আর একটা বাহু হচ্ছে 2x, তাই না? তাহলে সামান্তরিকের পরিসীমা কত? 2 ইন্টু বাহুদ্বয়ের যোগফল, সেটা কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 5x = হচ্ছে 30/2, এই 2টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 15। তারপর দুই পাশে 5 দিয়ে কাটাকাটি করলে x এর মান আসবে 3, x এর মান আসবে 3।
তাহলে একটা বাহু হচ্ছে 3 ইন্টু 3, আর একটা বাহু হচ্ছে 2 ইন্টু 3। সো এটা আসবে 9, আর একটা বাহু আসবে 6। ক্ষুদ্রতম বাহুটার দৈর্ঘ্য তাহলে কত সেন্টিমিটার ভাইয়া? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, অ্যান্সার হবে সি। ওকে, চলো। এক্স অক্ষরেখা থেকে 4, -3 বিন্দুটি কত একক দূরে আছে? এক্স অক্ষরেখা থেকে 4, -3 বিন্দুটি কত একক দূরে আছে? তাহলে আমরা অক্ষ চিন্তা করি। আচ্ছা, দেখো, এক্স অক্ষ থেকে, অক্ষ আর চিন্তা করতে হবে না, দেখো এক্স অক্ষ থেকে সবসময় কোটির দূরত্ব থাকে, রাইট? এক্স অক্ষ থেকে সর্বদা কোটির দূরত্বে থাকে কোনো বিন্দু, ঠিক আছে, সব সময়। বা এক্স অক্ষ থেকে দূরত্ব সর্বদা হয় কোটির সমান, এটাও লিখতে পারি। এক্স অক্ষ থেকে দূরত্ব সেটা হয় কোটির সমান, কোটির সমান, ঠিক আছে। কোটির চিহ্ন নিব না, শুধুমাত্র মানটা নিব। এক্স অক্ষ থেকে দূরত্ব হবে কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে হচ্ছে ভুজের সমান। আমরা চিহ্ন নিব না, চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া দূরত্ব যেহেতু বলছে চিহ্ন আসবে না। সো দেখো তো, এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা কোটি কত? -3। কোটি হচ্ছে -3, সো অ্যান্সার হবে 3। চিহ্ন বাদ দিয়ে শুধু সংখ্যাটা নিব, এইটাই। ওকে, সো এইখানে আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, সরল সহ সমীকরণ। সমাধান আমরা অনেকভাবে করছি, একদম খুব সোজা জিনিসপত্র। সো আশা করি এগুলাও তোমরা পারবা ইনশাল্লাহ ভাইয়া, এগুলাও তোমরা সব পারবা। এখানে খুবই ইজি অঙ্ক ভাইয়া, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে, যোগ বিয়োগ করে দিতে হবে, গুণ করে। দুইটা সংখ্যার যোগফল 110, বিয়োগফল 50। ওকে, 110 আর বিয়োগফল হচ্ছে 50, তাই না? ওকে, সো এটা কত কত হয়? এটা হবে মনে হয় 75 আর 45, না বিয়োগ করলে তো হয় না। ওকে, 80 আর 30, 80 আর 30 হবে। 80 আর 30কে যোগ করলে 110, বিয়োগ করলে 50 হবে। করে ফেলতে পারবা, মুখে মুখেই করে ফেলা যায় অনেক সময়। ওকে, সো এইটা তোমরা আশা করি বাসায় করে নিতে পারবা। আমার আগেই অনেকে অ্যান্সার লিখতেছে, ভেরি গুড। সো এইটা আমাদের আরেকটা হোমওয়ার্ক, আশা করি তোমরা সবাই বাসায় করতে পারবা। বাসায় এটা কইরো। ঠিক আছে, সবাই বাসায় কইরো। আচ্ছা, ওয়াসিফ লিখছে ভাইয়া আমি ভালো করে দেখছি মান বন্টন ভুল আছে। আচ্ছা ভাইয়া, আমি দেখবো না আরেকবার, সমস্যা নেই। বর্ণ ভাইয়া একটা করে সৃজনশীল দিচ্ছেন, এইটাই কি কমন পাবো? না না ভাইয়া, এটা কোনো গ্যারান্টি নাই যে এটাই আসবে। বাট একটা করে সৃজনশীল দিয়ে, মানে এমন একটা সৃজনশীল বাছাই করার চেষ্টা আমরা করতেছি, সেটা হচ্ছে যে মানে ওইটার মধ্যে যাতে সবগুলো টপিক মোটামুটি আসতে পারে, ঠিক আছে। মানে মোটামুটি এই ধরনের প্রশ্ন হওয়ার চান্স বেশি। পাশাপাশি আরো কিছু সৃজনশীল তুমি অ্যান্সার করো, মানে বাসায় প্র্যাকটিস করো, হ্যাঁ বোঝা যাবে। ওকে, আফফান লিখছে ভাইয়া এবিসি আর্মি। ঠিক আছে আফফান, থ্যাংক ইউ। ও নাসিফ লিখছে, আফফান লিখছে, আফফান কি লিখছে? ওকে, হ্যাঁ ইনাম ভাই বলেছিল যে আমাদের 5টা ক্লাস হবে। আচ্ছা, ম্যাথের তো 2টা ক্লাস, এখন সব মিলায় 5টা কিনা এটা আমি শিওর না আসলে, হ্যাঁ। বাট ম্যাথের 2টা ক্লাস, নেক্সট ক্লাসে আমরা বই শেষ করব। ওকে, সো এই ছিল মোটামুটি জিনিসপত্র। আমরা সেটে চলে যাব। আমরা সেট আর আজকে ধরতেছি না, আমরা সেট নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে আমরা সেট থেকে শুরু করে পুরো চ্যাপ্টার, মানে পুরো বইটা আমরা শেষ করব, চ্যাপ্টার 11 পর্যন্ত, পরিসংখ্যান পর্যন্ত। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তার আগে তোমরা যদি জানতে চাও যে ভাইয়া আমরা আরো বেশি প্র্যাকটিস থেকে করব, ভাইয়া তোমাদের আরো বেশি প্র্যাকটিসের জন্য ভাইয়া যেটা শুরুতে বলছিলাম যে আমাদের মিশন বার্ষিকের কিছু ইউটিউব চ্যানেলে কিছু জিনিসপত্র দেওয়া আছে। এই যে দেখো, মিশন বার্ষিক 100% কমন, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট অলমোস্ট 100%ই এখান থেকে কমন পাইছে। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখাই, হ্যাঁ
এই মিশন বার্ষিকের প্লেলিস্টটা তোমরা কিভাবে খুঁজে বের করবা, তোমাদেরকে আমরা এতক্ষণ অনেক কিছু পড়াইছি, অনেক ধরনের প্রবলেম তোমরা সলভ করছো। এছাড়াও আরো বেশি বেশি প্রবলেম যদি তুমি সলভ করতে চাও, তুমি চলে যেতে পারো কোথায়, আমাদের শিখো অ্যাপে। শিখো অ্যাপে গিয়ে প্র্যাকটিস কুইজ যে সেকশনটা আছে, এই সেকশনে ঢুকে তুমি চ্যাপ্টার সিলেক্ট করে, তুমি টপিক সিলেক্ট করে, তোমার যতগুলা প্রশ্নে পরীক্ষা দিতে মন চায় তুমি সেটাও সিলেক্ট করতে পারবা, টাইমার সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবা। শিখো অ্যাপের কথা গেল। এছাড়া তুমি যদি জানতে চাও যে ভাইয়া আজকে আপনি যে প্রবলেমগুলো সলভ করালেন, কিংবা ভাইয়া আরো কিছু অন্য ধরনের প্রবলেম আমি নিজে থেকে সলভ করতে চাই, কিন্তু আমি নিজে করতে গেলে পারি না, আমাকে যদি কেউ দেখাই দিত আমার সুবিধা হইতো। সো ভাইয়া তোমার জন্য আমাদের এই মিশন বার্ষিকের যে প্লে লিস্টটা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের যত ধরনের এমসিকিউ হওয়া সম্ভব, যত ধরনের কনসেপ্ট আছে, সবগুলো কনসেপ্ট দিয়ে যে ধরনের এমসিকিউ যতগুলো হওয়া সম্ভব, প্রত্যেকটা জিনিস এই মিশন বার্ষিকের প্লে লিস্টে কিন্তু আমরা করে ফেলছি। তোমাদেরকে যদি ভাইয়া একটু একটা গ্লিমস দেখাই, দেখো এই যে দেখো, তুমি ইউটিউবে চলে যাবে, ইউটিউব এরকম ওপেন হবে। তো তুমি এখানে শিখো লিখে সার্চ করো, শিখো চলে আসবে। এই যে শিখোর তুমি চ্যানেলে চলে যাও, চ্যানেলে চলে গিয়ে এই যে প্লে লিস্টে চলে আসো, প্লে লিস্টে আসো। এই যে দেখতে পাচ্ছ মিশন বার্ষিকে, আমাকেই দেখা যাচ্ছে, রাইট? এই মিশন বার্ষিকে ক্লাস 8-এর এই যে দেখো, ওকে। সো আশা করি তোমরা শুনতে পাবা। এটা কি মিশন বার্ষিক? ইয়েস। আমাদের যাদের যাদের সামনে বার্ষিক পরীক্ষা, স্পেশালি ক্লাস 8-এর যারা আছো, তোমাদের সবার সামনেই আসলে বার্ষিক পরীক্ষাটা চলে আসতেছে। তো বার্ষিক পরীক্ষাকে উদ্দেশ্য করে আমরা যাতে ম্যাক্সিমাম সব থেকে ভালো প্রিপারেশনটা নিতে পারি, আমরা যাতে বার্ষিক পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণ কমন পাই, সেটার লক্ষ্যে কিন্তু আজকের আমাদের তোমাদের সামনে এভাবে চলে আসা। তা আমাদের এই মিশন বার্ষিকের আমাদের উদ্দেশ্য হচ্ছে, শুনতে পাচ্ছ, আজকে ক্লাসে যা যা পড়বো, আমাদের পরীক্ষায় যাতে আমরা শতভাগ যদি নাও হয়, তারপরও সর্বোচ্চ সংখ্যক কমন যাতে আমরা এখান থেকে তুলতে পারি। ঠিক আছে? সো এটা ছিল আমাদের মিশন বার্ষিকের প্ল্যান। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু সব থেকে বেশি পরিমাণ কমন পাইছে এখান থেকে। সো ইউটিউব প্লেলিস্টে তোমাদের জন্য কিন্তু সবকিছু রেডি করা আছে। তুমি এখানে ভাইয়া প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা করে করে, বর্ণনা করে করে তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে, কিভাবে সলভ করতে হবে। সো একটু যারা আরেকটু বিশ্লেষণধর্মী ভিডিও চাও, যে ভাইয়া আমি একটু প্রত্যেকটা প্রশ্ন ভেঙে ভেঙে দেখতে চাই কোনটা কিভাবে আসছে, আমার একটু বেশি অ্যানালাইসিস জরুরি, একটু ভেতর থেকে আমি জানতে চাই প্রত্যেকটা কিভাবে সলভ করা হচ্ছে, চলে যাও, এই ভিডিওটা রয়ে গেছে, তুমি চাইলে যত খুশি ততবার দেখতে পারো, তোমার ফ্রেন্ডকেও পাঠিয়ে দিতে পারো, তোমার যেই ফ্রেন্ড কিংবা কোনো স্কুলের মেট বলো, কিংবা অন্য কোনো পরিচিত বলো, তুমি যাকে ভিডিওটা দেখাতে চাও পাঠিয়ে দাও। সো এখান থেকে দেখে প্রত্যেকটা কনসেপ্ট সুন্দর করে ব্যাখ্যা করে ভাইয়া প্রশ্নগুলো সলভ করাই দিছি। আজকে কয়টা এমসিকিউ করালাম তার থেকে অনেক বেশি এমসিকিউ এইখানে আছে, ঠিক আছে? সবগুলা সলভ করো, ধরে ধরে সলভ করো, যখন মন চায় সলভ করো। খালি ভিডিওটা অন করো, প্লে করো, বুঝো, পজ করো, আর সাথে সাথে শিখো অ্যাপে গিয়ে পরীক্ষাটা দিয়ে দাও। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে নেক্সট ক্লাসের জন্য তোমাদের সবাইকে আগাম স্বাগতম জানায় রাখতেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।